এবং আমরা এখন আমাদের আজকের এপিসোডে ঢুকছি। আমাকে অনেকেই বলেছেন কম কথা বলতে, সো আমি কথা কম বলি। আমাদের যারা আজকের এখানে গেস্ট রয়েছেন, আমি প্রথমে আপনার কাছে একটু আসতে চাই এবং আপনি আমাদের সাথে নতুন এই ফার্স্ট জয়েন করলেন। আপনার নামটা প্রথমে আমরা একটু শুনতে পারি? না, আপনার নাম শোনা যাবে না। তাহলে আপনি সবাই একটু হ্যালো বলেন, নাম বলার দরকার নাই। হ্যালো লিসেনার্স। অলরাইট। সো আমি ওনার ছবি দিয়েছি এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি পকেটে করে একটা তাবিজ নিয়ে এসছেন। এই তাবিজটা উনি সবসময় রাখেন। ওনার ফ্রেন্ড আছে রয়েছে তার সাথে, এবং ওনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। যে ঘটনাটি ঘটেছে, নাম বলবো কোন জায়গায় ঘটেছে? রাজশাহীতে ঘটেছে। এবং এবং তিনি আজকে বেসিক্যালি এখানে যে এসছেন, একটা অদ্ভুত ব্যাপার যেটা আমি আর কারো কাছে শুনিনি। তার শরীরের মধ্যে কোন একটা মেটাল, কোন একটা কিছু আছে না? মোর লাইক এ স্টোন। মোর লাইক এ স্টোন। ইয়েস, ইটস মোর তো লাইক এ ইটস স্টোন। নট সামথিং লাইক, মানে ওই যে মেটাল বা এরকম টাইপের কিছু না, ইটস লাইক এটা মেটাল না, কারণ মেটাল ডিটেক্টর দিয়ে অনেকবার ট্রাই করা হয়েছে এটা চেক করার জন্য, ইজ ইট মেটাল, বাট নো, এটা কখনোই মেটাল Not a ডিটেক্টরে ধরা পড়েনি। বাট মানে তারা যেটা ধারণা করছে এটা একটা স্টোন, কারণ শেপটা কিছুটা স্টোন টাইপ। ইটস আ স্টোন। অ্যান্ড আপনার শরীরের কোন অংশে এটা আছে? একদম আমার চেস্টের সেন্টারে। চেস্টের সেন্টারে। অ্যান্ড মানে মোস্ট ইন্টারেস্টিংলি বা সারপ্রাইজিংলি এটা আপনাদের ফ্যামিলির সবার আছে। হ্যাঁ, এটা আমার ফ্যামিলির একদম অ্যানসেস্টার, গ্র্যান্ডফাদার যারাই আছেন, যারা আমাদের ফ্যামিলির ফার্স্ট ব্লাড, তাদের সবারই এটা আছে। ওকে, সো বুঝতেই পারছেন যে একজন মানুষ যার বুকের মাঝখানে একটা স্টোন, এবং স্টোনটা কিভাবে পেয়েছেন উনি প্রথম সেটাও উনি বলবেন, এবং তার ফ্যামিলির অ্যানসেস্টার এবং সবার মধ্যেই আছে। হ্যাঁ, সবার। অলরাইট, সো আমরা চলে যাব ঘটনায়। এরপর আর ওয়েট করা যায় না। সো আমরা ঘটনায় যাচ্ছি অ্যান্ড শুনি আপনার ঘটনা। ওয়েল, আমি খুব সাধারণ একজন মানুষ, জি। ট্রাই করি খুব সিম্পল একটা লাইফ লিভ করতে, রেগুলার জব করি। সো আমাকে আমার বাবা সবসময় বলতো, আমার অ্যানসেস্টার মানে আমাদের পূর্বপুরুষের হুম। কথা সবসময় বলতো যে তারা কখনোই নর্মাল ছিল না। তাদের নানা রকম ক্ষমতা ছিল, দে ওয়্যার কাইন্ড অফ সুপারন্যাচুরাল পাওয়ার, হ্যাভ নানা রকম অলৌকিক কাজ করতে পারতো, যেমন অসুস্থ মানুষকে হিল করা, ইভেলস এর প্রেজেন্স সেন্স করা, প্লাস এক্সোরসিজম, এই টাইপের অনেক রকম কিছু করতে পারতো। তো আমি এগুলি কখনোই বিশ্বাস করতাম না অ্যাকচুয়ালি। যাই হোক, আমার যখন 15 বছর বয়স, তখন আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে লাকিলি আমার কিছুই হয়নি, ভিজুয়ালি কোনো ব্রুজ আমার শরীরে নেই, বাট খুব ব্যথা পাই। তো যার কারণে ডাক্তাররা সাজেস্ট করে যে আমার একটা এক্সরে নেওয়া দরকার, ইন কেস আমার যদি কোনো ফ্র্যাকচার থেকে থাকে, ফিউচারে সমস্যা করতে পারে। তো তারা একটা এক্সরে বের করে আমার। এক্সরেটা দেখার পরে সবাই শকড হয়ে যায়। বেসিক্যালি মানে মেডিকেলে যারা থাকে তারা শকড হয়, আমার ফ্যামিলিরা যারা আছে তারা অ্যাকচুয়ালি শকড হয় না, কারণ তারা জানে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে আমার বুকের সেন্টার মানে চেস্টের সেন্টারে একটা জিনিস ধরা পড়ে, অ্যাবাউট হাফ অফ অ্যান ইঞ্চ। হ্যাঁ, তারা বলছে এটা দেখতে কিছুটা একটা স্টোনের মতো, এটা থাকলে হয়তো আমার ক্ষতি হতে পারে। ইন কেস যদি ক্ষতি হয়, সে কারণে আমরা একটা সার্জারি করতে চাচ্ছি, ওকে। আপনারা যদি আমাদের পারমিশন দেন। তো আমার বাবা এটা নিয়ে অনেক ডিনাই করে যে না, কোনোভাবেই কিছু করা যাবে না, আপনারা যতদূর করছেন, কোনো ফ্র্যাকচার নেই, ঠিক আছে, আমার ছেলেকে আমি বাসায় নিয়ে যাব। তো বাসায় নিয়ে আসার পর আমার বাবা আমাকে বলে, একদম কোনো কথা বলবি না এটা নিয়ে, আমি এটা নিয়ে কোনো কথা শুনতেই চাই না। তো আমি এই জিনিসটাকে ইগনোর করি। তো আমার বয়স যখন 17 বছর, আমার বার্থডের দিন রাতে আমার বাবা এই জিনিসটার কথা তুলে ধরে এবং আমাকে এটা হিস্ট্রিটা বলে। সে যেটা বললো যে এটা আমার সব পূর্বপুরুষদেরই আছে, আমার বাবারও আছে, আমার দাদারও আছে, এবং আমার প্রত্যেকটা অ্যানসেস্টারদের
এই কেমন জিনিসটা লেগেছিল ওই সময় আপনার শুনতে এটা? জিনিসটা শুনতে ফার্স্ট অফ অল আমি এইসব জিনিসে বিশ্বাস খুব কম করি। রাইট, আমি বাট সেটার জন্যই তারপরে বলছি। শোনার পর আমার খুবই অড লাগছে যে হুম। এরকম একটা মানে জিনিস এটা কিভাবে পসিবল। কিভাবে মানে possible? আমার বুকের মাঝখানে একটা কিছু আছে আমি ফিল করতে পারতেছি না, বাট কিছু একটা আছে। রাইট। জিনিসটা খুবই অড। নিজেকে আমার মাঝে মধ্যে কেমন লাগে। তো যাই হোক, তো এটা সে সবকিছু বলার পর যখন নাকি আমার বয়স ১৭ ১ বছর পরই ব্যাপারটা ঘটে যে আমার আব্বা যখন মারা যায়। হুম। ৩ দিন আগে সে আমার সাথে সোফায় বসে, বসে কথা বলতেছে। হঠাৎ করে আমাকে বলে যে, "তুই কি পারবি?" আমি বলি, "কি?" বলে, "তুই কি ফ্যামিলির দায়িত্ব নিতে পারবি?" আমি বলি, "তুমি কি বলতেছো? ফ্যামিলির দায়িত্ব নিতে পারবো মানে আমি বয়স কত আমার? পড়াশোনা করতেছি মাত্র। আমি বুঝে গেছি এগুলো আর।" হুম। বলে, "দেখ তুই পারবি। তোর সে অ্যাবিলিটি আছে।" আমি বলি, "না বাবা তুমি বোধহয় একটু ভুল বলতেছো। তোমার ঘুম আসছে তুমি ঘুমাও।" তো এটা আমি বলার পর বাবা ঘরে চলে গেল। তো আমিও ঘুমিয়ে পড়ি। তারপর ৩ দিন পরে সকালবেলা যেটা হয় যে বাবা সকালবেলা ঘুম থেকে ওঠে না। তো যখন ওঠে না তো আমার আর বোঝার কোনো কিছু বাকি ছিল না। সে কেন সে কথাটা বলল, কিভাবে বলল। তো বাবাকে মাটি দিয়ে আসার পরে আমি আমার ঘরে একা বসি। তো হঠাৎ করে আমি যখন তার কথা ভাবছি, হঠাৎ করে আমার কানে তার শব্দ ভেসে আসে। হুম। আমি শুনছি সে আমাকে বলছে যে, "কাঁদিস না। এটা মৃত্যু হয় দেহের।" আমার উনি আমি 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 একটু মানে আরো একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই যে উনি মানে জানলেন কিন্তু মানে কিভাবে মানে হাউ ডিড হি নো যে উনি মারা যাবেন বা এরকম কিছু এটা হাউ ডিড হি নো? এটা একমাত্র সেই বলতে পারবে ফার্স্ট অফ অল। আর হয়তো আমিও কিছুদিন পর বলতে পারবো। কারণ যেহেতু আমার প্রত্যেকটা পূর্বপুরুষ নিজেদের ডেট বলতে পারছে। অ্যাকচুয়ালি বলে নাই যে আমি এই ডেটটাতে মারা যাবো। কিন্তু এই টাইপের কথা যেদিনই বলছে তার ৩ দিন পরেই তারা বিদায় নিয়েছে। মানে আমি এটাই খুব অদ্ভুত ব্যাপার যে হাউ কুড হি সে দ্যাট যে হুম। আমি মারা যাব এবং আপনি আরো একটা জিনিস মনে করে দেখেন যে অফ এয়ার আমাকে এটাও বলেছিলেন যে আপনার মা যিনি তিনিও হ্যাঁ। সেম একইভাবে আমার আম্মা যে সে বেশিদিন হয়নি মারা গিয়েছে। সেও সেম কথাটাই আমাকে বলেছিল। তিনি আপনাদের হয়তো মানে কি বলবো যে আপনার বাবার সাথে ছিলেন বা আপনাদের বংশের কেউ না। মানে হাউ কুড শি সে দ্যাট যে তিনি সেও বলেছে জিনিসটা, সেও আমাকে একইভাবে বলেছে। তো তার কথাটা শোনার পরে আমার বুকে অনেক বড় একটা আঁচ দিয়েছে। হুম, কারণ আমি একবার এক্সপেরিয়েন্স করেছি জিনিসটা। হুম। তো সেকেন্ড টাইম তার কথাটা যখন শুনেছি, আমি বুঝতে পারছি যে আমার মা কিছু একটা হইছে। সে আমাদের বলতেছে না। এরপরে আপনার বাবা যাই হোক এই পৃথিবী ছেড়ে চলে গেলেন হুম। এবং আপনিও খুব আপসেট ছিলেন। হঠাৎ করে আপনি বুঝতে পারলেন যে আপনার বাবা আপনার আমার সাথে কথা বলছে। ব্যাপারটা এমন ছিল যে সে আমাকে বলতেছে যে, "দেখ বাবা কাঁদিস না। মৃত্যু আমার জেহের, কিন্তু আমার স্মৃতি কিন্তু অমর। তোকে যা বলেছিলাম তা তুই মনে রাখিস, দায়িত্ব পালন করিস।" এই কথাটা বলার পর সে উঠে চলে যায়। আমার দরজা দিয়ে বেরিয়ে যায় ঘরের দরজা দিয়ে। আমি জাস্ট স্টান্ড হয়ে তার দিকে তাকিয়ে থাকি। খুব স্বাভাবিক। আমার বলার কিছু থাকে না। কারণ কোনো মানুষই হয়তো বিশ্বাস করবে না যে যাকে দাফন করে এসেছি, সে আমার সাথে বসে আমার সাথে কথা বলবে, আমার ঘর থেকে হেঁটে বেরিয়ে যাবে। সে আমার ঘাড়ে হাত রেখেছিল। এটা এমন না যে তার হাতটা খুব ঠান্ডা ছিল। আমি এখনো ফিল করতে পারি তার হাতটা জলজ্যান্ত, ওয়ার্ম। সে হাতে প্রাণ ছিল। সে হাতে প্রাণ ছিল। এখন আমি ফিল করতে পারি। তো যাই হোক, তার এই মৃত্যুর পর ৩ মাস পর থেকেই শুরু হয় আমার সুপারন্যাচুরাল অ্যাক্টিভিটি আমার লাইফে যত সব উল্টাপাল্টা ব্যাপার-স্যাপার। আর স্টিল নাও এগুলো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। অ্যান্ড বিং ডিস্টার্বড বাই দিস থিং। এগুলোর মধ্যেই একটা স্টোরি আমরা এখন শুনি, হ্যাঁ। যেটা নাকি রাজশাহীতে জি, এটা বেশি পুরনো না, বছর ২ আগেরই। জি। আমার এক ফ্রেন্ড সে লন্ডনে থাকে, মানে পড়াশোনা করে ওখানে। হুম, হুম। তো সে হঠাৎ একদিন আমাকে ইমেল পাঠায় যে, "ফ্রেন্ড আমি বাংলাদেশে আসতেছি। একটা ফ্যামিলি রিইউনিয়ন করব আমার দাদার বাসায়। আমার দাদার বাসা রাজশাহীতে। আমরা 31st নাইটের ইভে
আমরা একটা প্রোগ্রাম করব, বারবিকিউ অ্যান্ড ব্যান্ড শো দুটো একসাথে, ঠিক আছে? তোরা যেভাবে পারিস অ্যারেঞ্জমেন্ট কর। আচ্ছা। তো অ্যাজ ইউজুয়াল ও আসলো লন্ডন থেকে, আসার পরে প্ল্যান প্রোগ্রাম সব সেট হয়ে গেল। ওর ফুল ফ্যামিলি প্লাস আমাদের ফুল ফ্রেন্ড সার্কেল প্লাস আমার একটা ফ্রেন্ডের বড় ভাই মিশু ভাই, এখন এই মুহূর্তে আমাদের সাথেই আছেন। ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে ভাই আপনারা তো আপনাদের ব্যান্ড আছে, হ্যাঁ, তো আপনারা যদি একটু আমাদের সাথে আসেন, আমাদের এই প্রোগ্রামটা করে দেন, আমরা খুব খুশি হব। তো তারাও খুব ইন্টারেস্টেড যে হ্যাঁ 31st Eve ভালোই হয়। তো সবাই একসাথে আমরা এই একমত নিয়ে রওনা দিলাম রাজশাহীর দিকে। তো সারা রাস্তা খুব সুন্দরভাবে মজা করতে করতে আসলাম। বাড়িতে যখন আমরা ঢুকি, বাড়িতে ঢোকার পর মাইক্রো থেকে বের হয়ে আমি যখন মাটিতে পাটা রাখি ফার্স্ট স্টেপ, সাথে সাথে আমার একটা ফিল হলো যে এখানে একটা বিপদ আছে, কিছু একটা ওয়েট করতেছে আমাদের জন্য, জায়গাটা ভালো না। যাই হোক, জিনিসটাকে আমি নিয়ে অতটা তোয়াক্কা করিনি ওই সময়। তো আমরা ঘরে চলে যাই, সবাই ড্রয়িং রুমে বসে গল্প করতে থাকি, কথাবার্তা বলতে থাকি, একে অপরের সাথে পরিচিত হই। তারপর ওইখান থেকে আমাদের যখন ডিনার প্রিপারেশন না হয়, ডিনার সার্ভ করা হচ্ছে, ওই সময় আমি বাড়ির বারান্দাটা বাড়ির পিছনের দিকে, সেখানে গিয়ে আমার একটা স্মোক করার অভ্যাস আছে, আমি স্মোক করতে থাকি। যাই হোক, স্মোক শেষ করার পর 2-1 মিনিট পরে হঠাৎ করে আমার কানে একটা শব্দ ভেসে আসে যে দয়া করো চলে যাও এখান থেকে। আমি শব্দটা শোনার সাথে সাথে আমার মানে স্টান্ট হয়ে গেলাম যে কে এটা, কেন কি এই কথাটা বলতে চাইলো আমাকে। তারপরে আমি জিনিসটা হাইড করলাম সবার কাছ থেকে, কারণ এমন একটা ইভ আমি চাই না কারো মজাটা নষ্ট করুক। যাই হোক, আমি কাউকে কিছু বলি না, ডিনার টেবিলে খাওয়া দাওয়া করি, খেতেও ইচ্ছা করতেছিল না ছিল। তো রাতে ঘুমাতে আমার অনেক দেরি হয়, সবার সাথে কথাবার্তা বলি, সবাই 12টা 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি প্রায় 3টা পর্যন্ত টাইম না থাকি। 3টার পর অনেক কষ্ট করে আমার ঘুম হয়। তো ঘুমানোর পর আমি যে স্বপ্ন দেখি যে 31st নাইটে আমরা প্রোগ্রাম করছি। প্রোগ্রামে এক সাইডে কেটাররা খাবার সার্ভ করতেছে, মাঝখানে আমার সবাই বসে আছে, এক সাইডে একটা প্যান্ডেলের মধ্যে ব্যান্ডটা সেট আপ করা, হ্যাঁ, ডান্স সব সেট আপ করা। প্যান্ডেলটার একটা সাইডে একটা তাল গাছের মতন বেশ বড় পুরানো তাল গাছ এটা আছে। তো আমার যে ফ্রেন্ড, ওর বাবা হেঁটে আমার সামনে এসে বসলো। আমরা দুইজনেই ব্যান্ডের সামনে প্যান্ডেলটার সামনে বসে শো শুনতেছি। হঠাৎ করে তাল গাছটা কোনো কারণ ছাড়াই ভেঙে ওই ব্যান্ড পার্টির উপরে পড়ে গেল, ব্যান্ডের উপরে পড়ে গেল প্যান্ডেলটা ভেঙে, আর অনেকেই ওখানে আহত হলো, ব্যথা পেলো। এই জিনিসটা দেখার সাথে সাথে আমি ঘুম থেকে উঠে গেলাম, আমার অস্থির লেগে গেল। তারপরেও আমি কাউকে কিছু বললাম না, জিনিসটা হাইস করলাম, চিন্তা করলাম নাও হতে পারে। বাট সাথে সাথে আমার কানে হালকা ভাবে আজানের শব্দটা আসলো, ফজরের আজান। তা আমি যখন টেনশনে পড়ে গেলাম যে ফজরের আজানের সময় না এই টাইপের স্বপ্ন দেখাটা অনেকটাই সত্যি হওয়ার সম্ভাবনা থাকে, আর আমি যখন এইরকম কোনো স্বপ্ন দেখি সেটা 100% সত্যি হবে, মিস নেই একদম, ওয়ান ওয়ে অর অ্যানাদার, আমি এটা স্টপ করতে পারবোই না। তো যাই হোক, পরের দিন প্রোগ্রাম সব সুন্দর মতো সব এনজয় করতেছি আমরা, বারবিকিউ হচ্ছে, কেটাররা 7 ডিশের খাবার সার্ভ করতেছে, খুব মজা করতেছি। টাইমটা খুব সম্ভবত 9টা পর দিয়ে, সবাই একটা রিল্যাক্স মোডে মজা করতেছি। আমার ফ্রেন্ডরা সবাই ভুলে গেছেন স্বপ্নের কথা, তখন আর মনে আসছে না। হ্যাঁ, তখন আমি ভুলে গেছি বলতে গেলে, কারণ সারাদিন একটা আমেজের মধ্যে আমরা খুব মজার মধ্যে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, কারণ ওই সময় আর আমার ওই জিনিসটা মনে নাই যে এই জায়গাটার মধ্যেই, এই জায়গাটায় আমি দেখছিলাম এইরকমই সেট আপ ছিল। আমার মনে পড়লো কখন, যখন আমি আমার সিটে বসে, আমার সামনে আমার ফ্রেন্ডের আব্বা আঙ্কেল যখন আমার সাথে এসে বসলো, তখনই ডেজাভুর মতন জিনিসটা আমার মাথায় হিট করলো। আমি এই জিনিসটা স্বপ্নে দেখেছিলাম, এবং স্বপ্নে যেভাবে এসে আমার সামনে বসলো, যে গেটআপে ছিল, যে পজিশনটায় তাল গাছটা ছিল, যে পজিশনটা প্যান্ডেলটা টানানো ছিল, সব সেম।
আমার মাথায় তখনই সাথে সাথে ঢুকে গেছে যে এখনই কিছু একটা হবে। কি হবে, কি হবে, কিভাবে হবে আমার আমি ফাইন্ড আউট করতে পারতেছি না। খুবই টেন্স। তো হঠাৎ করে আমার বুকের মাঝখানটাতে যে জায়গাটার কথা আমি আগে বললাম, ওই জায়গাটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। যেখানে আপনার ওই যে পাথর বা কিছু হ্যাঁ, একটা আছে ওই জায়গাটা। কিছু একটা, তো এটা ঠান্ডা হয়ে গেল। আমি তাল গাছটার দিকে তাকিয়ে আছি। আমার মনে হলো যে একটা কালো অবয়ব ছায়ার মতন কিছু একটা তাল গাছটার মধ্যে হাত দিয়ে আছে, ফেলে দিবে। You can join us as well. মানে would you like to say something? Nothing. মনে হলো যে তাল গাছটা ফেলে দিবে। হ্যাঁ, তো আমি খুব শক্ত করে আমার চেয়ারের হ্যান্ডেলটা ধরে আছে। আমার টেম্পার হাই হয়ে গেছে। আমি কি চিল্লাবো না কি করবো? এর সাথে সাথে আমার কানে হঠাৎ করে কোত্থেকে যেন একটু হালকা সুরার মতো মানে শব্দ ভেসে ভেসে আসতেছে। কি সুরা আমি ঠিক বলতে পারবো না সেটা, বাট আমার নিজের মনের অজান্তে সেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছিল। আর আমার মনে হচ্ছিল যে এইটার কারণে হয়তো খুব সম্ভবত ওই জিনিসটা আটকে আছে ওখানে। এরকম 4 থেকে 5 মিনিট এরকম যায়। 5 মিনিট যাওয়ার পরে হালকা বাতাসের মতন আসে এবং ওই কালো অবয়বটা ধোঁয়ার মতন উড়ে চলে যায়। এরপরে যেটা হয় যে আমি সেন্সলেস হয়ে যাই কমপ্লিটলি। তো সবাই স্টেজ থেকে নেমে আসে, আঙ্কেল আন্টি যারাই থাকে সবাই ওখানে আমাকে নিয়ে চলে যায় কমন রুমে। কমন রুমে যাওয়ার পরে আমাকে পানি টানি দেয়, পানি খাওয়ায়, মুখে পানি ছিটা দেয়। অ্যাবাউট 1 ঘন্টা পরে হয়তো আমার সেন্সটা ফিরে আসে। তারপরে আমাকে জিজ্ঞেস করতেছে মিশু ভাই, যে আমাকে জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি এরকম হইলা কেন? আমি কিছু বলার আগেই বাইরে যেখানে প্রোগ্রামটা চলতেছিল ওখান থেকে বিকট একটা শব্দ আসলো। হ্যাঁ, খুব বিকট একটা শব্দ। সবাই দৌড়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর দেখে যে তাল গাছটা ভেঙে ওই স্যান্ডেলটার উপরে পড়ছে, যেখানে ব্যান্ড চলতেছিল, মানে মিউজিক চলতেছিল। তো সবাই শক যে কিভাবে সম্ভব, এই তাল গাছ এতদিন হয়ে গেছে পড়েনি, কোনো ঝড় বৃষ্টি ছাড়া বাতাস ছাড়া পড়ে গেল। ইটস আনবিলিভেবল। তো সবাই ওখানে সাথে সাথে ডিসিশন নিয়ে নিল যে এখানে আর থাকবো না, ইম্পসিবল, কখন কি হয় তার কোনো ঠিক নেই, আমরা কালকে ব্যাক করবো। তো যাই হোক, রাতের বেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে বসি তখন মিশু ভাই বললে ভালো হয় স্বপ্নটার ব্যাপারে। আরেকবার বলতে হবে প্লিজ। আচ্ছা, আমাকে ওই মাইক্রোফোনটা একটু যদি কাইন্ডলি বলতেন তাহলে একটু সুবিধা হতো। জি প্লিজ প্লিজ। আচ্ছা, যখন আমরা স্টেজে উঠি, তারপরে সচরাচর ব্যান্ড মিউজিক করলে একটা আলাদা ওয়েদার তৈরি হয়। তো সেক্ষেত্রে মানে কে কি করতেছে খেয়াল থাকে না জি বাইরের পরিবেশটা। জি। তো হঠাৎ যখন গান খুব জোরে সোরে শুরু, সেই সময় হঠাৎ দেখি কি দূরে মানে লোকজন জড়ো। আচ্ছা, তো গানটা শেষ করি নাই হয়তো, মাঝে না, শেষ হয়নি। তো হঠাৎ করে থেমে হ্যাঁ। গেল, আমি সেন্সলেস হয়ে গেলাম। হ্যাঁ, আপনারা সবাই তখন আমরা ওইখানে যাওয়ার পর স্টেজ নামার পর যাওয়ার পর বুঝলাম যে ও এই অবস্থা। তো আর তো গান করা পসিবল না ওই ক্ষেত্রে। তো তাকে ঘরে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে অনেকক্ষণ যাবত, ঘন্টাখানিক পরে তার এই জ্ঞান আসলো হয়তো। আসার পরে তো ব্যাপার কি হচ্ছে হয়তো টেনশনের কারণে, যেহেতু স্বাস্থ্য ভালো তার, সে টেনশনের কারণে হতে পারে অনেক কিছু। তো ওঠার পর এই দেখলাম যে সে ঘামাটায় অস্থির। তো তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে বা কি, তো সে সব কিছু বললো। তো বলার পর যে জিনিসটা আমার হলো সেটা হলো যে চুপ করে বসে থাকার পরে মানে ভাবতেছি যে ও জিনিসটা হয়েছে এতক্ষণ যাবত, যে গাছটা পড়ে গেল ভাই, তো আমি দেখছি কোথাও। আচ্ছা, আপনি দেখছেন? আমি দেখছি, হ্যাঁ। ওকে। তো আমি সচরাচর ভয় পাই, আমি সত্যি বলতে একদম দ্বিধা নাই যে আমি ভয় পাই এসব আধ্যাত্মিক ব্যাপারগুলা। তো আমি চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ পরে তাকে বললাম যে ব্যাপারটা মানে দেখছি স্বপ্নে দেয়া কালকে রাত্রে যখন আমি এখানে ছিলাম। ওনাকে বললেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আমার সাথে যে আমার ব্যান্ড মেম্বাররা ছিল তারা বললো ভাইয়া আমরাও দেখছি। তার মানে সবাই আমরা 4 জন, আমরা ব্যান্ড মেম্বার যারা ছিলাম 4 জন, রুমে যারা ছিলাম
চারজন দেখছি। এখানে একটা জিনিস, তো টোটাল ব্যান্ড মেম্বার আমি তো ইনক্লুড করলে 8 জন। এবং 8 জন মানুষ। 8 জন দেখেনি, আমরা 4 জন এক রুমে ছিলাম। আচ্ছা, যারা এক রুমে ছিলাম এই 4 জন আমরা দেখতে পাচ্ছি জিনিসটা স্বপ্নে, একদম সেম জিনিস, সেম ড্রিম। আর সবার ভিশনটা কিন্তু আমার বডিতে ছিল, মানে আমি যে ভিশনটা দেখছিলাম সেটা। কেউ যে স্টেজ থেকে জিনিসটা দেখছিল তা কিন্তু না। জি। ঠিক আছে। তারপর স্বপ্ন তো এটা দেখতেই পারি, আমার আসলে স্বপ্ন এটা আমি ওইভাবে নেই মাথায় যে এটা হতে পারে, সময় চিন্তার কারণে হতে পারে এই তাল গাছ পড়ে যাবে এরকম কিছু। তখন ভাবলাম যে তখন হয়ে সবকিছু শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম যে এমন জিনিস হয় বা এখন বিশ্বাস করার মতো জিনিস। তারপর এই তো, তারপর ওইখানে আর থাকা পসিবল না, কোনোভাবেই পসিবল না এইসব মানে। আর আমরা যেটা অবজার্ভ করলাম যে পিয়াসের ওই সেন্সলেস হওয়ার কারণটা হচ্ছে আমাদের বাইচে যাওয়া। মানে ও যদি না সেন্সলেস হইতো বা এরকম কিছু না হইতো, আমরা হয়তো ওখানে থাকতেন। ওই হ্যাঁ, একটা exactly. যে কোনো Exactly. ঘটনা হতে পারত। এই তো তো এই হচ্ছে অবস্থা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো আপনাদের মানে লাস্টে একটা পার্ট ছিল, সেটা হচ্ছে যে এই ঘটনা শেষ হয়ে যাওয়ার পর পরের দিন, যেটা আমি নাকি বাড়ির গুরুজনকে জিজ্ঞেস করি যে এখানে কি কোনো প্রবলেম আসছে বা ছিল, ফার্স্টে সে ডিনাই করে জিনিসটা যে না কোনো ও প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, এটা তো লাস্ট পার্ট। সে ডিনাই করে যে এখানে না কোনো প্রবলেম নেই। তো আমি তাকে জোর দিয়ে বলি যে দেখেন আঙ্কেল, আমি কিন্তু বুঝতে পারতেছি এখানে একটা কিছু আছে, প্লিজ ডিনাই করবেন না, জিনিসটা কারো ক্ষতি হতে পারে। তো সে তখন খুলে আমাকে জিনিসটা বলে যে এখানে প্যান্ডেলটা টানানো ছিল, বাবা আমার একটা ভুল হয়েছে, তোমাদের আমাকে বলিনি। এখানে একটা ঘর ছিল, এই ঘরটাতে যে থাকতো সে কালো জাদু করতো, নানা রকম আচ্ছা। কালী সাধন টাধন করতো। তো সে নাকি ধ্যানের মধ্যে মারা গেছে, অস্বাভাবিক মৃত্যু তার। তার মৃত্যুর পর থেকেই এরকম সমস্যা। আর তার মৃত্যুর পর হয়তো তার জানাজা কিছু দেওয়া হয়নি, ডাইরেক্ট দাফন করে দেওয়া হয়েছে। আচ্ছা, সো দ্যাটস ওয়াই ওই ঘরটা হ্যাঁ। সামহাউ মানে মানে ওই ঘরটা তো এখন নাই, জায়গাটা শুধু। জায়গাটা পুরো জায়গাটা জায়গাটা শুধু। এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রথম স্টোরিটার জন্য। এবং অনেকেই দেখতে পাচ্ছি আমাদেরকে জ্যাকলিন, আচ্ছা, she came back to Bhoot FM, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। সিলেট থেকে রোহিত আমাদের সঙ্গে রয়েছেন। ফার্স্ট স্টোরি ওয়াজ ভেরি স্কেরি, তাই লিখেছেন আমাদেরকে। হিমেল গাজীপুর থেকে তিনি এবং তার ওয়াইফ শিমু শুনছেন। অনেক খুলনা থেকে শুনছেন, খুলনা স্টার হল থেকে। এবং আমাদেরকে তিনি বলছেন যে কোনো একটা ইমেল দিয়ে শুরু করলে ভালো হয়। আমরা সেটা করতাম, এখন আমরা আগে ঘটনা দিয়ে শুরু করি, তারপরে সম্ভব হলে ইমেলে যাই। খায়ুল আমাদেরকে SMS, বাট ম্যাক্সিমাম দিনই দেখা যায় 2টা 3টা, কোনো সময় 4টাও হয়ে যায় ইমেল, রাইট? অভিজিৎ ভট্ট আমাদেরকে SMS করেছেন আমাদের ফারহাদ নাদিম টিলাগড় থেকে। এছাড়া আমাদের SMS সিলেট হসপিটাল রিলেটেড স্টোরি শুনতে চান। আপনার ডাক্তার ফ্রেন্ডদের বা আপনার হসপিটালে যদি কেউ পরিচিত কেউ থাকে, তাদেরকে বলুন না প্লিজ যে আমাদের কিছু ঘটনা পাঠাতে। আমাদের যদি এরকম থাকতো রাইটার, তাকে বলতাম আর তিনি সঙ্গে সঙ্গে হসপিটাল রিলেটেড ঘটনা আমাদেরকে লিখে দিতেন। বাট দ্যাট ইজ নট পসিবল, ইউ নো। ভূতের সম্পর্কে আপনি জানেন, এখানে কোনো স্টোরি শোনানো হয় না, সবগুলোই ঘটনা। রূপা আমাকে SMS করেছেন খুলনা থেকে, এবং অনেকদিন পর তিনি মেসেজ করলেন আমাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে আমাদের শুনছেন। শাওন ফার্মগেট থেকে আমাদের শুনছেন। হিমেল পান্ডে বরিশাল থেকে শুনছেন আমাদেরকে। চিন্ময় ফার্স্ট স্টোরিটা ভালো ছিল লিখছেন আমাদেরকে। মাসুম বিল্লা লিখেছেন আই এম ফ্রম রাজশাহী। আমরা রাজশাহীর ঘটনা কি ততক্ষণ বলছিলাম। কিরণ রাজশাহী থেকে লিখেছেন গুড স্টার্টিং, এবং আজকের আপনি কেমন যেন মনে হচ্ছে ক্রিকেট ম্যাচ খেলছে এরকম মনে হলো আপনার SMS-টাতে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন ভূত FM হেল্প মি, এবং তিনি বলেছেন যে তিনি দে আর ইন লাভ উইথ ঘোস্টস। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি দুর্লভ SMS করছেন মোহাম্মদপুর থেকে, আমাদের SMS করছেন আরিফ। এছাড়া আমাদের SMS করছেন গোলাম রাব্বি মিটফোর্ট থেকে।
খুবই জিনজিরা থেকে আমাদের SMS করেছেন, ভালো লাগছে, ফুর্তি লাগছে লিখেছেন অভিজিৎ আমাদেরকে, এছাড়াও আমাদেরকে দোলা লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, লামিয়া আমাদেরকে দিনাজপুর থেকে SMS করেছেন, রাফি আমাদের SMS করেছেন, আতিক আমাদের SMS করেছেন। আমরা একটা নিউজ দিতে চাই, আর সেটা হচ্ছে আমরা সামনে ভূত FM নিয়ে একটা বড় কিছু প্ল্যান করছি যেটা খুবই ডিফারেন্ট। আপনারা সবাই জানেন যে এটা হ্যালোইনের মাস এবং আমরা ডিফারেন্ট কিছু একটা করতে চাই। আমরা চাই, যেহেতু সেন্স ভূত FM আপনাদের প্রোগ্রাম এবং আপনারাই এই প্রোগ্রামের সবকিছু, দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি আপনাদের রিকোয়েস্ট করতে যে আমাদের একটু আইডিয়াস দিয়ে সাহায্য করুন, আমাদেরকে পাঠিয়ে দিন ইমেইল করে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, অথবা আমাদের ইনবক্স করুন, আমাদেরকে জানিয়ে দিন কোন ধরনের মানে স্টোরি বা মানে কোন ধরনের একটা এপিসোড আমরা করতে পারি। ডিফারেন্ট, একদম ডিফারেন্ট কিছু করতে চাই, অবশ্যই আপনাদের সহযোগিতায়, আপনাদের মাধ্যমে, আপনাদের সঙ্গে নিয়ে এবং আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে। চিন্তা করতে থাকুন, SMS এও কেউ কেউ জানাতে পারেন, বাট SMS-টা আমরা পড়বো না, সেই জন্য আমি চাইবো যে আপনারা ইনবক্স করবেন বেশি এবং ইমেইল করবেন বেশি। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। আপনারা ফেসবুকে অনেক কিছু লিখেছেন, সেগুলো নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। থেকে আমাদেরকে সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সাথে আছি আমাদেরকে আচ্ছা না, এটা হচ্ছে 12 বাজারের থেকে মাহফুজ আক্তার সুমি আমাদের লিখেছেন এবং আমাদেরকে তিনি ভূত আজকে মিস করছেন সেটা তিনি ফেসবুকে লিখেছেন। আবিদ খান আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন, দেখবেন SMS আমাদের লিখেছেন যে মেডিকেল রিলেটেড কাহিনী তিনি শুনতে চান। আপনার পরিচিত কেউ থাকলে অবশ্যই তাকে ঘটনা পাঠাতে বলবেন, কারণ আমরা সবাইকে রিকোয়েস্ট করে বা সবার সাথে আমরা মানে এভাবে বলতে পারি না, সো আপনাদের হেল্প দরকার। জান্নাতুল ইসলাম শুভ আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের SMS করেছেন মাহিরা আক্তার রুহি। I'm from UK. I love you, Bhut FM, and thank you very much, Mahira Akhtar Ruhi, for being with us. এবং আপনি যে শুনছেন, অফকোর্স I'm sure যে আপনি অ্যাপ ইউজ করে শুনছেন, লাইভ শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্যামল খান আমাদের SMS করেছেন। আসলে এই যে মাহিয়া, আপনারা মানে সবাই যারা এই যে এখানে লিখছেন, বিশেষ করে আমাদের বাঙালি যারা বাংলাদেশের বাইরে থেকেও আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে শুনতে পছন্দ করেন, আমাদের না এগুলো একটা বিরাট ইন্সপিরেশন হয়ে কাজ করে। কিন্তু সত্যি মানে এই যে 7টা দিন যে প্রচন্ড কষ্ট করতে হয় না, এই কষ্টটা না কিছু কষ্ট মনে হয় না যখন আপনাদের কাছ থেকে এই প্রেরণাগুলো পাই। ফুর্তি আপনি শুনছেন ইমতিয়াজ শান্ত, অ্যাপল মাহমুদ জিকো আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আনামুল আজে, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি জু বিন নাবিলা রহমান, মোহাম্মদ হাসানুর রহমান, এছাড়া আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাইফ আরফিন তুহিন, এছাড়া মোহাম্মদ আইনুদ্দিন সরকার, আহমেদ রাজ সহ আরো অনেকে। আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম আজকের একটা অতিথির, সেখানে দেখছি অনেকে লিখছেন। হৃদয় খান আমাদের সাথে রয়েছেন সিলেট থেকে, এছাড়া জুবাইর শাহিক সাকিব আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদপুর থেকে শুনছেন তিনি এবং সবসময় তিনি আমাদের সঙ্গে আছেন। লিখেছেন আবিদ আহমেদ, লিখেছেন অসম স্টোরি। এমডি শামীম হুসাইন সূর্য লিখেছেন আজকে অন্যরকম ঘটনা, ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি ক্রিশ্চিয়ানো রিচার্ড আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন উই আর ওয়েটিং ফর। আচ্ছা, আপনি কিসের জন্য ওয়েট করেন? স্টোরিজ কেন আছে? আমরা তো শোনাচ্ছি স্টোরিজ অলরেডি। রিয়াদ হাসান আমাদের সাথে রয়েছেন, আজকে মনে হয় নতুন কিছু শুনবো। ইয়েস, আপনি অলরেডি নতুন কিছু শুনছেন। যাই হোক, এখন সেকেন্ড স্টোরিতে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আফনান ভাই এবং তিনি যে ঘটনা নিয়ে আসছে এটা খুব মানে অন্যরকম ভয়ঙ্করই একটা ঘটনা। আমি বলবো যে ভয়ঙ্কর কিনা সেটা আপনারা বিচার করবেন, বাট এই ঘটনাটি বেশ মানে আমার কাছে শুনেও বেশ হোঁচট খেতে হয়েছে। মানে থাকে না কিছু ঘটনা যে এরকমও হয় নাকি, যে সন্দেহেও আমাদের বাড়িয়ে দেয়। এই ঘটনাটা আরো বেশি আপনাদের সন্দেহ বাড়িয়ে দিতে পারে। তাই বলে ঘটনা আমরা শোনাবো না, সেটা তো হয় না। আমরা ঘটনাটা শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু আরো একবার সবাই, আমি বলে দিয়েছি, আপনার ঘটনায় চলে যাবো সরাসরি। ধন্যবাদ। আজকে আমি
যে ঘটনাটি শেয়ার করব, এটা আমি এই যে রমজান মাস গেল তখন আমি যশোরে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য। আমি যেখানে মানে শিক্ষকতা করি, আমাদের ব্রাঞ্চ আছে যশোরে। তো যশোরে আমার 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 বাবা একটা ঠিকানা দেন আমাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে বের করার জন্য। জি। তো আমি যশোর শহরে আমি মোটামুটি নতুনই বলা যায়, আমি খুব মানে আগে ওইভাবে যাই নাই। আমি একটা রিক্সা চিন্তা করছিলাম, একটা প্রবীণ রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করি বা একটা লোকেশন দিয়ে ওইভাবে উনি আমাকে হয়তো বা নিয়ে যেতে পারবেন। তো আমি বেশ একটু বয়স্ক একজন রিক্সাওয়ালাকে ঠিক করলাম, ওনাকে বললাম, উনি বললো হ্যাঁ নিয়ে যেতে পারবো। তো আমি রিক্সা ওঠার পরে যখন রিক্সা চলছিল তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে এত বয়স হয়ে গেছে রিক্সা চালান, তো আপনার কি পরিবারে কেউ আছে? বললো হ্যাঁ আমার পরিবারে সবাই আছে, আমি রিক্সা চালাই একটা অন্য কারণে। তো আমি তাকে বললাম যে কারণটা কি আমাকে বলতে পারবেন? বললো হ্যাঁ এটা বলা যাবে। তো তখন উনি আমাকে ওনার ওই ঘটনাটা শেয়ার করেন আর কি, যেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো উনি আমাকে যে ঘটনাটা যেভাবে বলেন, সেটা ঘটনাটা ছিল স্বাধীনতার আগে, আমাদের দেশ মানে বাংলাদেশ স্বাধীনতার আগে। তো উনি খুবই একটা মানে খারাপ একটা প্রফেশনের সাথে জড়িত ছিলেন উনি, এবং ওনার একজন ওস্তাদ ছিলেন। ওনারা দুইজন কাফন চুরির সাথে জড়িত ছিলেন। ওনারা বেসিক্যালি ওনারা কাফন চোর ছিলেন প্রথম দিকে। আচ্ছা। ওনারা ওই লাশ যখন কবর হয়ে যেত, ওনারা মানে সদ্য কবর হওয়া লাশগুলো থেকে ওনারা রাতের বেলা গিয়ে ওই কাফন নিয়ে আসতেন এবং ওই কাফনগুলো ওনারা পরে বাজারে বিক্রি করতেন। এটা ছিল ওনাদের আসলে প্রথম দিকের কাজ, মানে একদম প্রথম দিকে ওনারা এই কাজগুলো করতেন। এরপরে যেটা হলো সেটা হলো যে আমরা জানি ভারতের বিশেষ করে মাদ্রাজে অনেক মেডিকেল কলেজগুলো রয়েছে, যা বাংলাদেশের অনেকেই সেখানে যান চিকিৎসা করাতে। এটা অনেক আগে থেকে ছিল। তো আমরা জানি যে মেডিকেলে যারা পড়েন তাদের গবেষণার জন্য মানে মানুষের কঙ্কাল প্রয়োজন হয়। তখন ওনাদের কাছে কিছু কয়েকজন লোক আসে, তাদেরকে খুঁজে বের করে। কিভাবে যেন খুঁজে বের করার পরে তাকে বলে যে তোমরা এই কাফন চুরি করে আর কয় টাকাই পাও, তুমি আমাদেরকে এক কঙ্কাল সাপ্লাই দিবা, বিনিময়ে আমরা অনেক টাকা দিব। আচ্ছা। তো ওনারা তখন চিন্তা করে আসলেই তো কাফন চুরি করে আর ক টাকাই পাওয়া যায়, তো আমরা এখন থেকে কঙ্কাল সাপ্লাই দিব। কিন্তু কঙ্কাল কিভাবে সাপ্লাই, তারা কঙ্কাল এটা তখন তারা বললেন যে লাশগুলো সাধারণত 6 মাস হয়ে যাবে, 6 মাস বা 7 মাস এরকম হয়ে যাবে, তখন তোমরা ওই লাশগুলো তার কঙ্কাল হয়ে যায়, তখন এই কঙ্কালগুলো আমাদেরকে তোমরা এনে দিবা, যেভাবে পারো এনে দিবা, আমরা প্রতি কঙ্কাল হিসাব করে তোমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেবো। এবং সত্যি ওনারা ওই কাজ শুরু করেন। শুরু করার পর ভালো টাকা পয়সা ইনকাম করতে থাকেন। তখন এভাবে করতে করতে হঠাৎ কোত্থেকে একজন তান্ত্রিক তাদেরকে খুঁজে বের করেন। তখন তারা বলে, উনি তান্ত্রিক আবার তাদেরকে বলে যে এত কষ্ট করে লাশ চুরি করার দরকার কি, এত বড় কঙ্কাল টানাটানি করাও তো কত ঝামেলা, আমি যদি এর থেকেও ছোট কোনো কাজ দেই, তোমাদের আরো অনেক টাকা দিই, তাহলে রাজি হবে? বলে কি কাজ? তখন বললো আমি ঠিক যেই কবরগুলো বলবো তোমরা ঠিক আমি যেই দিন বলবো, যে সময় বলবো, ওই সময়ে গিয়ে ওই কবর খুঁড়ে শুধুমাত্র লাশের মাথাটা নিয়ে আসবা এবং আমি তোমাদেরকে অনেক টাকা দিব তার বিনিময়ে। তারা চিন্তা করলেন আসলেই তো মাথাটা তো নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া যায়, সহজে ক্যারি করা যায়, তো এই কাজটা অনেক সহজ এবং টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, সুতরাং আমরা ওটা করব না এটা করব। তখন তারা কি করে, এই তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিকের কাজ তারা নেয়। এবং তান্ত্রিকের কাছে এই কাজটা করাটা অত সহজ ছিল না, কারণ ওনারা যে কাজটা করতেন সেটা হলো তান্ত্রিক আগে তারা যারা করতেন যে কোনো কবর থেকে লাশ চুরি করে নিয়ে আসতেন, আর এখন যেটা হয় ওই তান্ত্রিক নির্দিষ্ট কিছু কবর বলে দেয়, তাদেরকে সেই অঞ্চলে গিয়ে ওইটা নিয়ে আসতে হয়। এটা বেশ কঠিন কাজ। তখন তারা যে কাজটা করতো, ওই অঞ্চলে গিয়ে আমরা গ্রাম দেশে যেটা বলি মানে ডেইলি লেবার, যেটাকে গ্রামে কামলা বলে আর কি, ওনারা কামলা সেজে ওই এলাকায় যেতেন, কামলা সেজে ওই এলাকায় যেতেন, ওই এলাকায় কাজ করতেন এবং ওই ঠিক নির্দিষ্ট দিনে ওনারা ওই লাশ খুঁড়ে মানে ওই কবরটা খুঁড়ে ওই লাশের মাথাটা নিয়ে আসতেন এবং এটা কেউ টের পেত না। ওনারা যখন লাশটা নিয়ে আসতেন তখন আবার ওই কবরটা ঢেকে কারো বোঝার কোনো উপায় ছিল না যে এখান থেকে এটা কেউ নিয়ে গেছে। তো এটা নেওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাশগুলো যখন মাথা নিতেন তখন কোনো ভয়ের ঘটনা ঘটতো না? তখন বলছে হ্যাঁ, তখন আরো ভয়ের ঘটনা ঘটতো। দেখা যাচ্ছে তারা যখন লাশ ওই মাথা আনতে গেছে তখন তারা দেখছে আশেপাশে বাঘ, সিংহ, বড় ধরনের অজগর তাদের দিকে আসছে এবং ওই তান্ত্রিক বলে দিয়েছে তোমরা কিন্তু এগুলো দেখবা
তোমরা দেখবা যে তোমাদের পরিচিত লোকজন এসে তোমাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু তাদের ডাকে কোনো উত্তর দিবা না। এইভাবে এই ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে দেখতে আসলে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। তারা আসলে এখন এমন একটা অবস্থা, তারা কোনো কিছু দেখেই ভয় পেত না। তো এই ধরনের কাজ যখন তারা করতে থাকে, তখন হঠাৎ একদিন কয়েকজন হুজুর টাইপের লোক এসে তাদেরকে খুঁজে বের করে, বলে যে ভাই আমাদের পীর সাহেব আপনাদেরকে ডেকেছে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন বললেন যে আপনাদের পীর সাহেব কি আমাদেরকে চেনে? বলে হ্যাঁ চেনে, আপনাদের সাথে কি জন্য একটা বিষয় জরুরি কথা বলবে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন ওরা যান। তখন পীর সাহেব যখন যান, তখন দেখেন যে খুব সুন্দর নুরানি চেহারার একজন ব্যক্তি। ওনাদেরকে দেখেই পীর সাহেবই প্রথমে সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমরা যে কাজটা করো, কাজটা কিন্তু ভালো না, তোমরা এই কাজটা ছেড়ে দাও। তখন ওনারা একটু মানে দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যায় হঠাৎ করে, যে উনি এসে কিভাবে জানলেন যে আমরা এটা করি। তখন বললেন যে তোমরা তো এই যে লাশের মাথা নাও, লাশ মানে তারপর কঙ্কাল চুরি করো, বাবা আমি তোমাদেরকে অনেক টাকা দিই, একটা লাশের মাথা নিয়ে বা একটা কঙ্কাল চুরি করে যে টাকা পাবো, আমি তার থেকে কয়েক গুণ বেশি তোমাদেরকে টাকা দিয়ে দিলাম, কিন্তু তোমরা বাবা খবরদার আমার লাশটা মানে চুরি করা বা আমার মাথাটা নিতে এসো না আমি মারা যাওয়ার পরে। তখন ওরা বলেন হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা এই কাজটা করবো না আপনার সাথে। তখন ওই পীর সাহেব ওনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেন। তখন ওটা নিয়ে চলে আসে। এই ঘটনার প্রায় 1 বছর পর হঠাৎ ওই তান্ত্রিক তাদেরকে বলে যে তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে, এবং অমুক পীর সাহেব আজ থেকে বেশ কিছুদিন আগে মারা গেছে, 1 বছর হলো মারা গেছে, ওনার লাশটা অবশ্যই কঙ্কাল হয়ে যাবে এতদিনে। তো তুমি ওই লাশটার মাথা নিয়ে আসবা কোন একটা পূর্ণিমার দিনে, এবং ওই এলাকায় যাও, ওখানে কামলা হয়ে থাকো কিছুদিন, এবং সুযোগ বুঝে ওটা নিয়ে আসবা। তখন ওনারা সেখানে যান, ওভাবে কামলা হয়ে কিছুদিন কাজ করেন। এবং ওই পীর সাহেবের একটা ওসিয়ত ছিল যে উনি মারা যাওয়ার পরে একটা মানে জঙ্গল টাইপের একটা এলাকা দেখিয়ে গেছিলেন, যে তার কবরটা যেন ওখানে দেওয়া হয়, এবং তার কবরটা হবে সম্পূর্ণ মাটির কবর, চারদিকে কোনো কিছু ঘেরা থাকবে না, এবং কবরটা যেন একসময় মানে মিশে যায়, তার কবরের জন্য কোনো অস্তিত্ব না থাকে, যাতে কোনো মানুষজন সেটাকে মাজার বানিয়ে কোনো কাজ করতে না পারে, এরকম তার একটা ওসিয়ত ছিল। তো ওনারা দিনের বেলা গিয়ে কবরটা ফাইন্ড আউট করে এসেছিলেন যে কোথায় এই কবরটা, ওনারা একটা চিহ্ন দিয়ে এসেছিলেন। ওনারা ওই পূর্ণিমার রাতে ওই কবরের কাছে যান তার লাশের মাথাটা নিয়ে আসার জন্য। যখন যাবেন তখন মানে আমার কাছে যিনি ঘটনাটা বলেছেন, উনি ওনার ওস্তাদের সাথে উনি কাজগুলো করতেন আর কি। তখন তার ওস্তাদকে বারবার বলছেন যে ওস্তাদ কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না, উনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন, তারপর আমাদের যাওয়াটা উচিত হবে না। তখন ওস্তাদ বলতেন যে কেন যে যাচ্ছি আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে কিসের জন্য আমার একটা আকর্ষণে সেখানে একটা টান অনুভব করছে, যে কি জন্য যে যাচ্ছি আমি নিজেও জানি না। তবে আমি তওবা করছি যে আজকের এই ঘটনাটা আমি ঘটানোর পরে আমি আর যাবো না। আর কখনো আমি এই ধরনের কোনো প্রফেশনে থাকবো না, আমি ভালো হয়ে যাব, উনি নিজে থেকেই বলছেন। তখন এটা যখন বুঝতেই পারছেন তাহলে কেন যাচ্ছেন, বলে কেন যাচ্ছি আমি নিজেও জানি না। যাক সেখানে গেলেন, যাওয়ার পর তারা যেখানে কবরটা চিহ্নিত করে রেখে এসেছিলেন সেই কবর ওখানে যাওয়ার পর তখন ওই শীর্ষ যিনি আমার কাছে ঘটনা বলেছেন, তো উনি বললেন যে ওস্তাদ আপনি কবর করেন, আমি কবর করবো না, এই কাজ আমি করতে পারবো না, আপনি নিজ দায়িত্বে এই কাজটা করুন। তখন বলে ঠিক আছে তোকে করতে হবে না, আমি নিজে এই কাজটা করব। তখন উনি কবরের যখন উপরে মাটি সরাচ্ছিলেন তখন হঠাৎ করে বললেন, এই দেখ 1 বছর হয়ে গেছে, কবরের বাঁশ তো মনে হচ্ছে আজকের, একদম কাঁচা বাঁশ, মানে কোনো চেঞ্জ মানে আজকে মানে বাঁশটা রাখা হয়েছে এরকম অবস্থা। তখন উনি মাটি সরালেন, মাটি সরানোর পর কয়েকটা বাঁশ সরানোর পরে ওনারা মানে রীতিমতো মানে আতঙ্কিত হলেন, যে দেখলেন যে কি ব্যাপার, আমরা তো জানি এটা পীর সাহেবের কবর, এখানে একজনের কবর, কিন্তু ওখানে দেখছেন যে কবরের ভিতরে মানে 2টো লাশ, মানে আমার কাছে খুব অবাক লাগছে। কাফন- আমি এরকম কোনো ঘটনা আসলে কাফন জীবনে পরানো 2টো লাশ, এবং আমি শিওর যে কথা বলছেন উনি। হ্যাঁ বলে যে ওনারা দেখেছেন, দুইজনই দেখেছেন যে 2টো লাশ ওখানে শোয়ানো, এবং ওই 2টো লাশের যে কাফনে মানে একটা মানে একদম সাদা, মানে কোনো চিহ্ন নাই যে এটা পুরান হয়ে গেছে 1 বছর আগে, একদম ঝকঝকে নতুনের মতো। ধবধবে একদম নতুন। তখন এটা দেখে ওনারা অবাক হলেন, তখন বললেন যে ওস্তাদ পীর সাহেব তো মনে হয় এই কারণে লাশ পচে নাই, তো আপনি চলে আসেন, আপনি এটা করেন না। ও বারবার রিকোয়েস্ট করছে ওখান থেকে, বলে না এসেছি যখন কাজ আমি করেই যাব। তখন উনি কবরের ভিতরে নামলেন, নামার পরে উনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আসলে মাথা তো নিব পীর সাহেবের, কিন্তু মুখ তো দুজনেরই ঢাকা কাফনে, এখন কোনটা কার এটা তো আমাকে দেখতে হবে। তখন উনি প্রথম ওনার কাছাকাছি যে লাশটা ছিল সেটার মুখ যখন খুললেন
তখন উনি এবং ওনার যে শিষ্য উপরে ছিল দুজনই খুবই মানে একটা আঘাত পেল। খুলে দেখে যে যিনি নেমেছেন কবরের মধ্যে ওই লাশটা ওনারই। উনি দেখে খুবই ভয় পেলেন, যে কি ব্যাপার, আমার লাশ এখানে শোয়ানো, আমি তো জীবিত আছি। তখন বারবার ওনার শিষ্য বলছিল, ওস্তাদ চলে আসেন চলে আসেন, কিন্তু উনি বলেন না, আমি কাজ করবই। তখন যেহেতু দ্বিতীয় ওই পাশের লাশটা এটা অবশ্যই পীর সাহেবেরই লাশ হবে, উনি তখন ওই কবরের ওই কাফন মুখটা একটু সরালেন, দেখে আসলে ওটা পীর সাহেবের লাশ এবং সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়ে গেছে 1 বছর হয়ে গেলেও। তখন উনি ওনার সাথে যে একটা ধারালো একটা অস্ত্র ছিল, ছোট চাকু জাতীয়, উনি চিন্তা করেন মাথাটা এখন উনি কেটে নিয়ে যাবেন। তখন উনি যেই মানে কাজ শুরু করবেন, হঠাৎ ওই পীর সাহেব ওনার হাতটা খপ করে চেপে ধরেছে। চেপে ধরে চোখটা খুলে বলেছে যে, কিরে, তোদেরকে না নিষেধ করেছিলাম আমার এখানে আসতে, আবার কেন এলি? এবং উপরে যে শিষ্যটা ছিল সে কিন্তু দেখেছে, পুরো ঘটনা দেখেছে। ও যখন এই ঘটনাটা দেখেছে তখন সেও এক চিৎকার দিয়ে ঘুরে একটা দৌড় দিয়েছে, এবং যখনই ওই পীর সাহেব ওনার হাতটা চেপে ধরেছে তখন উনিও একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার শিষ্য দৌড়াচ্ছিলেন উনি পেছন দিকে একবার তাকিয়েছেন যে আসলে কি হচ্ছে। তখন ওনার শিষ্য দেখলেন বড় আকৃতি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা কিছু লোক ওই কবরটা আবার সুন্দর করে ঢেকে দিচ্ছে। অদ্ভুত ব্যাপার। মানে কবরটা আবার কবর দিয়ে দিচ্ছে। তো উনি ওখান থেকে চলে আসেন। চলে আসার পরে উনি তো কাজটা করতে পারলেন না, উনি নিজের গ্রামে ফিরে আসেন। বেশ কিছুদিন হয়ে যায়। এখন ওই যে ওনার যে ওস্তাদ, তার যে স্ত্রী সন্তান সন্ততি আছে, তখন ওনার স্ত্রী এসে ওকে বলছে, এই কি ব্যাপার, তোমরা একসাথে কাজে গেলে, আমার স্বামী কোথায়? খুবই স্বাভাবিক। তখন বলছে হ্যাঁ আছে, আসবে, এই নিয়ে বিনিয়ে কথা বলছে। কিন্তু এটা দেখে ওনার স্ত্রীর সন্দেহ হয়। তখন বলে যে, তোমরা রাত বিয়েতে কি কাজ করো, নিশ্চয়ই তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস, এরকম কথা বলতে থাকে। বলে না আমি মারি নাই, উনি আসবে, এরকম মানে কথা বলে এড়াই যেতে চেষ্টা করে। কিন্তু বলে যে সত্যি করে বল, নাহলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। তখন উনি ভয়ে সব সত্য কথা বলে দেয়। কিন্তু আসলে এই ধরনের কোনো কথা মানুষের বিশ্বাস করার কথা নয়। তখন ওনার স্ত্রী বিশ্বাস করে না। তখন বলে যে আমি অবশ্যই পুলিশের কাছে যাব, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তখন ওই লোকটি আরো কয়েকজন লোকের কাছে বলে যে আসলে এই ঘটনা ঘটেছে। তখন ওনারা ওই পীর সাহেবের কবরের কাছে যান। কিন্তু পীর সাহেবের মুরিদরা কিছুতেই ওই কবরটা খুঁড়তে দেবে না। বলে না, আমরা পীর সাহেবের কবর খুঁড়তে দিব না। তো অনেক রিকোয়েস্ট করার পরে দেখেন, মানে সব ঘটনা বলার পরে তখন বলেছে ঠিক আছে তাহলে খোলেন। এবং রাসেল ভাই খোলার পরে দেখা যায় সত্যি ওই যে চোর যিনি নেমেছিলেন ভিতরে, উনি ওখানে মরে পড়ে আছেন এবং ওনার হাতটা খুব শক্ত করে ওই পীর সাহেব চেপে ধরে রেখেছেন। পীর সাহেবও উনি শোয়া শায়িত, কিন্তু ওর ভিতরে কিন্তু দুটো লাশ নাই। ওই যে কাফন পরা যে দুজনের লাশ ছিল সেটা না, ওই একটা পীর সাহেবের লাশ আর একটা উনি যেই অবস্থায় নেমেছিলেন সেই অবস্থায় মরে পড়ে আছেন। এবং তার লাশটাও পচে নাই। 10-12 দিন হয়ে গেছে ঘটনা ঘটার পরে, কিন্তু তার লাশটা সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছিলেন পীর সাহেবের হাত থেকে ওনার হাতটা ছোটানোর জন্য, যে ছুটিয়ে লাশটা ওখান থেকে তুলে ফেলবেন, পারেননি। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুতেই এই হাতটা ছোটাতে পারেন নাই ওনারা। অবশেষে ওই কবরের মধ্যে আবার মানে ওই লাশটা ওখানে রেখেই কবর দিয়ে উঠে আসতে হয়। তো এই ঘটনা যখন ঘটলো, সবাই জানাজানি হলো এই ঘটনা। তখন যে ব্যক্তি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন উনি বলছেন যে ঘটনা কিছুদিন পরে উনি স্বপ্নে দেখছেন যে ওই যে ওনার যে ওস্তাদ যে লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো উনি খুব সুন্দর একটা বাগানের মধ্যে মানে মানে ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার চেহারা খুব সুন্দর, মানে অদ্ভুত রকমের, মানে একটা বেহেশতি চেহারা আর কি। তখন ওনার ওস্তাদকে বলেন, ওস্তাদ আপনি তো খুব খারাপ লোক ছিলেন, আপনি লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো তারপরেও আপনি কেমন আছেন? বলে আমি খুব ভালো আছি। বলে আপনি কিভাবে ভালো থাকেন? তখন বললেন যে আমি খারাপ, কিন্তু যেই ব্যক্তির সাথে আমি শায়িত আছি আল্লাহ তাআলা ওনার মানে ওসিলায় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা স্বপ্নে দেখছেন উনি। উনি স্বপ্নে দেখছেন এবং উনি স্বপ্নে ওনার ওস্তাদ তাকে বলেন যে তুই যতদিন জীবিত থাকবি তুই কখনোই আর এই ধরনের কাজে যাবি না, যত টাকাই আসুক অফার আসুক তুই কখনোই কাজে যাবি না। আর তোর শরীরে যতদিন শক্তি থাকবে অল্প সময় হলেও তুই রিক্সা চালাবি এবং বাকি জীবনটা তুই আল্লাহর রাস্তায় কাটাবি। দ্যাটস ওয়াই উনি রিকশাওয়ালা। হ্যাঁ, ওই সেই রিক্সাওয়ালা যার রিক্সা আমি উঠেছিলাম। তখন ওনার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছিলাম। তো উনি ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, যেটা আমি যশোর থেকে কালেক্ট করেছি। তো ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল। তো আমি চিন্তা করেছিলাম ভূতে ভেবে শেয়ার করব কি করব না। তো মনে হলো যে না, এটা শেয়ার করি। আমার মনে হয় যে এখান থেকে অনেক কিছু শেখার আছে,
আজকে লিসেনারদের সাথে ঘটনাটা শেয়ার করলাম আপনার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভাই। এবং আসলে এই ঘটনাটা আমার কাছে মানে অনেক রকমের খুব অন্যরকম লেগেছে। আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা SMS করে জানাবেন। তবে তার আগে ঘড়ির কাঁটা থেকে বুঝতেই পারছেন আরো একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.2 FM and the night comes alive with গ্রামীণ ফোন। থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণ ফোন ফর বিইং উইথ আস এবং আমাদেরকে সামনে নিয়ে আসার জন্য a very special thanks to you. তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন আবারও আমরা ঘটনায় চলে যাব। তবে তার আগে দেখি যে SMS এ আমাদের কি কি আসছে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে লিখছেন কাইয়ুম, ফার্স্ট এবং সেকেন্ড স্টোরিটা অসম ছিল। একা শুনছি নাইম ঢাকা থেকে লিখছেন আমাদেরকে। এশিয়া নাটো থেকে লিখছেন সেকেন্ড স্টোরি ওয়াজ রিয়েলি গুড। আমাদেরকে শাউন ফার্মগেট থেকে লিখছেন অনেক ভয় পাইছি, আমার ছোট ভাই সুমনকে নিয়ে একসাথে শুনছি। মাসুদ সিলেট থেকে লিখেছেন যে ঘটনাটা আগেও সিলেটে এই ঘটনাটা আগেও শুনেছি, তাহলে বুঝতেই পারছেন যে ঘটনাটা অবশ্যই সত্যি। কারণ এই ঘটনা যদি উনি শুনে এসছেন এবং আপনি বলছেন যে ঘটনাটা আপনার জানা, দ্যাট মিনস যে ইটস আ ট্রু স্টোরি। সুতরাং বুঝতেই পারছেন। SH আবরার আমাদের SMS করছেন হাজারীবাগ থেকে, সেকেন্ড স্টোরিটা জোস ছিল। প্রবাল ফার্মগেট থেকে আমাদের লিখেছেন যে এখন পর্যন্ত 6 বছর ধরে ভূত FM শুনছি, এই স্টোরিটা এখন পর্যন্ত আমার কাছে বেস্ট। ওকে, সাজ্জাদ মণিপুর থেকে আমাদেরকে SMS করেছেন যশোরের সেকেন্ড স্টোরিটা খুব অদ্ভুত। কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন, তিনি লিখেছেন যে নাইস স্টোরি, সুবহানাল্লাহ। আমাদেরকে লিখেছেন তিথি স্তানি যে ফার্স্ট লাইভ শুনছি, খুব ভয় লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে লাইভ শোনার জন্য। এবং আমাদেরকে আর যে কাউসার SMS করেছেন, তার খুব ভয় করছে সে লিখে। রাজশাহী থেকে মাহমুদ লিখেছেন আমাদেরকে, এবং তিনি অবশ্য একটা অন্যরকমের রিয়াকশন দিয়েছেন, বাট আই ডোন্ট নো ওয়াই, সেটা দেখেননি তিনি। মুগ্ধ আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে এবং লিখেছেন আই লাভ ইউ ভূত FM। এবং এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের SMS করেছেন। ফাইসাল আমাদেরকে ময়মনসিংহ থেকে লিখেছেন। ডনময় আমাদের লিখেছেন। SK খুলনা থেকে আমাদের লিখেছেন। আমাদেরকে আসাদ দিনাজপুর থেকে লিখেছেন। আরো অসংখ্য SMS রয়েছে, আমরা ঘটনায় যাব। তবে তার আগে আরো একবার বলি, আমাদের যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস ইউর নেম স্পেস ইউর মেসেজ অ্যান্ড সেন্ড ইট টু 9840। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। অ্যান্ড আমাদের ফেসবুক পেজে দুটো ভিজিট করতে ভুলবেন না, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। একটা সাজেশন চেয়েছিলাম যে এইবারে হ্যালোউইনকে সামনে রেখে আমরা কি স্পেশাল কিছু করতে পারি, আমাদেরকে জানান, ইনফর্ম করেন আমাদেরকে ইমেইলের মাধ্যমে এবং ফেসবুক পোস্টের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমরা চলে যাচ্ছি আমাদের আবারও প্রথম অতিথির কাছে। আপনি বলছিলেন যে আপনার বেশ কিছুদিন থেকে আপনার জীবনটা একদম তছনছ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। নর্মাল না, ওয়াই? কারণ প্রতিদিনই কিছু না কিছু আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি। আমার রাতে ঘুম হলে নানা রকম উল্টাপাল্টা স্বপ্ন দেখি। স্পেশালি আমার সাথে যেটা হয়, আমার একটা বদভ্যাস আছে, আমি মিড নাইটে ছাদে হাঁটা চলা করি। ওয়াই? আমার ভালো লাগে। আচ্ছা, এক একজন এক এক রকম দিনে, গরমের দিনে, সব সময় শীতের দিনে আমার আরো বেশি মজা লাগে। আচ্ছা, ওকে। তো এই হাঁটাহাঁটি করতে গিয়েই অনেকবারই আমার চোখে ধরা পড়েছে যে জিনিসটা, আমি আমার নিজেকে দেখতে পারি। আমি দরজা খুলে ছাদে ঢুকবো, মানে ছাদের দিকে যাব, সে সময় আমি দেখছি যে আমি ছাদে বসে আছি। আপনি আপনাকেই দেখতে, আমি আমাকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো জিনিসটা আপনি দাঁড়িয়ে আছেন এবং উনি বসে আছেন। হ্যাঁ, উনি বসে আছেন। আমি ছাদে পা দেওয়ার সাথে সাথে সেম জামা কাপড় না, আচ্ছা, জামাটা কখনোই সেম থাকে না, টোটালি ব্ল্যাক। আচ্ছা,
টোটাল ব্ল্যাক আউটফিটে থাকে। আর ইউ ডোন্ট নো ওয়াই, মানে হ্যাঁ, আমি এটা বুঝতে পারি না কখন। তবে অফিয়ারে আমি একটা জিনিস বলি নাই, আমার ডুপ্লিকেট নিয়ে একটা স্টোরি আছে। এটা অ্যাকচুয়ালি আমার কাজিনের সাথে হয়। সেটা হচ্ছে আমার মার গ্রামে, মার এখানে গ্রামের বাড়ি, আমার এক কাজিন, ওদের বাড়িও ওই একই গ্রামেই, কিন্তু বাড়িটা পরিত্যক্ত। হ্যাঁ, তো ওই একটু অন্যরকম টাইপের, ডর ভয় বলতে কিছুই নেই ওর। আর সে গ্রামে রাত 11টা মানে তো অনেক। হ্যাঁ, এরকম টাইমে সে ওর বাড়ির মধ্যে মানে বাড়ির আশপাশ দিয়ে হাঁটা চলা করে। আর জায়গাটা মোটেই ভালো না, ওখানে আলোর কোনো হদিস নেই। ওকে, তো ওইরকম অবস্থায় একদিন আমি আমার কয়েকটা ফ্রেন্ডরা মিলে আমাদের বাড়ির উঠানে গল্প করতেছি। তো ও হঠাৎ আমার ফোনে ফোন দিল, ফোন দিয়ে আমার আরেকটা কাজিনের নাম ধরে বলতেছে যে আমি কোথায়, আচ্ছা, আমাকে খুঁজতেছে আমার ফোনে ফোন দিয়ে। আমি বলে আমাকে খুঁজতেছিস কেন, আমি তো ফোনে কথা বলতেছি। বলতেছে যে তুই ফোনে কিভাবে কথা বলতিস, তুই তো 2 সেকেন্ড আগে আমার সামনে আসিস। হ্যাঁ, আমি জাস্ট শক হয়ে গেলাম জায়গাটার মধ্যে। আমি বলি লাইক ফাইজলামি করিস না, আমি এখান থেকে 1 ঘন্টা ধরে বসে আছি এদিকে, আমরা সবাই গল্প করতেছি, তো তাড়াতাড়ি আয়। কোত্থেকে 2 মিনিটের মধ্যে দৌড়ায় মানে আসলো। আমি দেখতেছি অনেক দূরের থেকে যে ও টর্চ লাইট বাড়ি মারতেছে, টর্চ লাইটটা জ্বলতেছে না কোনো কারণে। তো আসলো, আসার পর যে এটা বললো সেটা হচ্ছে ওর বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করতেছিল। ওদের বাড়িতে একটা আম গাছ আছে, হ্যাঁ, আম গাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ দেখে আমি ওর সামনে। তো আমাদের ওই গ্রামটাতে একটা জায়গা আছে, এটাকে ডাঙ্গার পাড় বলে। এটার খুব মানে খারাপ একটা হিস্টোরি আছে, যুদ্ধের সময়কার হিস্টোরি। এখানে অনেক ছোট বাচ্চাদের মেরে ফেলা হয়েছে। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত দেখা গেলে গ্রামে গেলে ওই জায়গাটায় যে বসি, আমরা এইসব গর্ব হয়ে মানে বেশি একটা কেয়ার করি না এইসব স্টোরি গুলোকে। তো আমি ওকে নাকি বলছি যে চল আমরা ডাঙ্গার পাড়ে যে বসি, ওখানে গিয়ে গল্প করি। তো আমি নাকি ওকে নিয়ে গিয়েছি। হ্যাঁ, একসাথে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম। তো হঠাৎ এক সময় আমাকে বললো যে স্মোক করবি, আমি কোনো উত্তর দিইনি। তো ও আমাকে বললো মানে স্মোক কর, আমি বের করে দিই। ও সিগারেটটা প্যাকেট থেকে বের করে আমার ওর নিজের মুখে ধরা পাইছে। হ্যাঁ, যেই নাকি আগুনটা ধরিয়ে সিগারেটটা ধরিয়ে আমার কাছে দিবে, সাথে সাথে দেখে আমি নাই ওর সামনে। আশপাশে তাকায়, কোনো জায়গায় নেই। এত তাড়াতাড়ি আমার ভ্যানিশ হয়ে যাওয়ার ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো মানে ইম্পসিবল। আমার মতন ওয়েটের একজন মানুষ, রাইট, ঠিক আছে, ইম্পসিবল এটা। আরেকটা জিনিস, আপনার কোনো সময় ভালো লাগে না এরকম যে এই যে আপনি বললেন যে আপনার ফ্যামিলিতে এই ব্যাপারটা আছে এবং আপনার জীবনে কখনো কোনো ধরনের অসুখ করে না, এই ব্যাপারটা ভয় লাগে না আপনার? মাঝে মাঝে ভাবছে যে স্বাভাবিক মানুষের সাধারণত জ্বর সর্দি কোনো না কোনো সময় কিছু না কিছু কোনো সময় না কোনো সময় হয়েছে। হ্যাঁ, আপনার এখন আপনি তো মোটামুটি আপনাকে কি মোটামুটি মাঝ বয়সের কাছাকাছি বলা যায়? হ্যাঁ, তা বলা যায়। তা বলা যায়। এখনো পর্যন্ত আপনার কোনো অসুখ হয় নাই, এটা খুবই না, আমার এখনো অদ্ভুত পর্যন্ত ব্যাপার। কোনো রকমই মেজর কোনো কিছুই হয়নি। ঠান্ডাও খুব কম। দেখা গেছে আমি সারাদিন বৃষ্টিতে ভিজেছি, হয়তো রাত্রে আধা ঘন্টার জন্য আমার একটু নাক দিয়ে পানি পড়বে, জাস্ট এর চেয়ে বেশি কখনোই কিছু হয়নি আমার। কখনো কোনো ধরনের কিছু আর হয় না। ভয়ের যে বিষয়, এবং এটা আপনার ফ্যামিলিতে সবাই জানতেনই যে হ্যাঁ, এটা জানে, যে এটা এরকম হবে না। আমার বিষয়েও মানে আপনি যে প্রোটেক্টেড সামহাউ, হ্যাঁ। এটা সবাই জানে। এটা সবাই জানে যে আমার আশপাশ যে কোনো সময় ডেঞ্জার কোনো সময় থাকবে না। আমি যেখানে থাকবো সেখানে কোনো ক্ষতি হতে পারবে না। আর ভয় ব্যাপারটা কি বলছিলেন যেন? আর ভয়ের ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজে কখনো ভয় পাইনি এই পর্যন্ত। এখনো পর্যন্ত ভয় পান না, আমার লাইফে আমি কোনো কিছু থেকে ভয় পাইনি। হ্যাঁ, আমার ফোবিয়া আছে, আমার ব্লাড ফোবিয়া আছে। ফোবিয়া, আমার ব্লাড দেখলে, ব্লাড বলতে সব সময় না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। হ্যাঁ, ওটা অন্য একটা প্রবলেম। বাট এছাড়া যে ভয় পাওয়া, হ্যাঁ, বোম ফুটলে যেরকম ভয় পায়, অনেক হয়েছে না যে রাজনীতির সময়, ইলেকশনের সময় বোম ফুটতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ভাঙচুর করতেছে। আমি নর্মালি হাঁটতেছে, আমার কোনো সময় কেয়ারই করি না যে আমার পায়ের সামনে একটা বোম ফুটতে পারে বা আমার গায়ে কিছু লাগতে পারে। এবং আপনি যে এই যে অশরীর যা কিছু এইগুলো নিয়ে কোনো সময় ভয় পান নাই?
এগুলি নিয়ে আমি কখনোই ভয় পাই না। কোনো ব্যাপার নেই। খুবই অদ্ভুত আপনার জীবন এবং খুবই অন্যরকম, এবং আপনার বুকের মাঝখানে যে পাথরের ঘটনাটা বললেন, এটা আমার আজীবন আমার মনে হয় যে আমার মনে থাকবে। এবং আপনি বলছেন যে আপনার ফ্যামিলির প্রত্যেকেরই এই ব্যাপারটা আছে। হ্যাঁ, খুবই উইয়ার্ড, এবং এক্স-রে করার পরে ধরা পড়েছিল, রাইট? এটা এক্সরে করার পর ধরা পড়ছে। এবং ডাক্তার অপারেশন করতে চেয়েছিল, আপনি রাজি হন সেটা নাই? হ্যাঁ, আমার বাবা আপনি রাজি হন। রাজি। এবং somehow সেই পাথরটা আপনাদের প্রোটেক্ট করছে বলে আপনারা বিশ্বাস করেন। এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে কথা বলার জন্য বা সময় দেওয়ার জন্য। আমরা চলে যাবো আবার আপনার ভাইয়ের কাছে সেকেন্ড স্টোরির জন্য, এবং আপনার যে সেকেন্ড স্টোরিটা সেটা কোথায় ঘটেছিল সেটা কাইন্ডলি একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, সেকেন্ড স্টোরি যে ঘটনাটা আমি মানে যে সেকেন্ড স্টোরিটা আমি বলবো, এটা ঘটে সিলেটে। এবং আমি এই ঘটনাটা যার কাছ থেকে শুনেছি তিনি একজন ট্রাক ড্রাইভার। আচ্ছা, আমি একদিন মানে আমার বাসা তো রাজবাড়ি, আমি রাজবাড়ি থেকে আসছিলাম, গলন্দ মোড় থেকে আমি একটা যশোর থেকে আসা বাসে উঠি যে আমি ওই বাসে ঢাকা যাবো আর কি। তো আমার পাশে যিনি বসেছেন উনি বারবার খালি ড্রাইভারের গাড়ি চালানোর সমালোচনা করতেন, যে ড্রাইভার কিভাবে গাড়ি চালায়, এটা এইভাবে করতে পারে। আমি বললাম যে আপনি কি গাড়ি চালাতে পারেন? বলে হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে ট্রাক চালাই। আমি তখন বললাম যে আপনি কোন রুটে ট্রাক চালান? তখন বললো যে আমি ঢাকা থেকে জাফলং এই পাথর আনা নেওয়া করে উনি আর কি ট্রাকে। তখন আমি মনে করলাম যে ট্রাক ড্রাইভাররা তো রাতের বেলা অনেক সময় গাড়ি চালায়, অনেক কিছু দেখে। তখন আমি ওনাকে বললাম যে আপনার কাছে কি কোনো ভয়ের ঘটনা আছে? তখন বলেন হ্যাঁ, ওনার জীবনে একটাই ভয়ের ঘটনা আছে, তো সেটা আমি শুনেছি, সেটা আমি আজকে শেয়ার করতে চাই। তো ঘটনাটি যেটা সেটা হচ্ছে যে এটা ঘটনাটা 80-র দশকে। উনি তখন ছোট ছিলেন, উনি ট্রাকের হেল্পার, প্রথমে ছিলেন হেল্পার ছিলেন। তো উনি ওনার উস্তাদের সাথে ওই ট্রাকে জাফলং থেকে পাথর নিয়ে আসতেন, ঢাকাতে নিয়ে আসতেন আর কি। এটাই ছিল ওনার কাজ। একদিন জাফলং থেকে রাতের বেলা যখন ট্রাকটা লোড করা হয় পাথরে, তখন এলাকার কিছু লোক ওখানে যারা পাথর শ্রমিক যারা ছিল, তখন তারা বললো ভাই একটা মানে আমাদের এখানে একটা ডেড বডি আছে, আমাদের এক শ্রমিক মারা গেছে হঠাৎ করে স্ট্রোক করে। তো এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনি যখন যাবেন তখন ব্রাহ্মণবাড়িয়াতে আমরা 2 জন লোক দিয়ে দিচ্ছি, এদেরকে নামিয়ে দেবেন। এটা মানবিক মানে দিক চিন্তা করে। তখন ওনারা রাজি হচ্ছিলেন না। তারপর পাথর শ্রমিকরা ওনাদেরকে কিছু টাকা দেওয়ার ই করলেন যে এই টাকাটা নেন। তখন দেখলো যে ভালোই তো, মানে এই পাথর নিয়ে যত টাকা হবে লাভ হবে, ওই লাশ নিয়ে সেই মানে ওই পরিমাণ টাকা হবে। তখন ওনারা ওই লোভে পড়ে রাজি হলেন আর কি। যেহেতু ওই শ্রমিকগুলো ওদের সাথে মনের সাথে আগে থেকে পরিচিত ছিল, যেহেতু সবসময় পাথর আনা নেওয়া করতেন, এই জন্য আর না করতে পারেননি। ওনারা 2 জন লোক, পাথর লোডই ছিল, মানে পাথর দিয়ে ট্রাকটা লোড করা ছিল, পিছনের ওই অংশে ওনারা ওঠেন আর কি, এবং লাশটা কাফনে মোড়ানো ছিল। তো ওনারা 2 জন ট্রাকের উপরে লাশ সহ বসেন, 2 জন শ্রমিক এবং ওই হেল্পার এবং ড্রাইভার ওর গাড়ির ভিতরে ছিল। তখন ওনারা যখন ট্রাক নিয়ে আসছেন, তখন যারা জাফলং এর ওদিকে আসা যাওয়া করেন, তখন আপনারা হয়তো দেখে থাকবেন ওখানে জৈন্তাপুর নামক একটা বাজার আছে। যাওয়ার সময় মানে জাফলং এর আগে জৈন্তাপুর পরে, তো জৈন্তাপুরে এসে ট্রাক ড্রাইভাররা এখনো দেখবেন ওখানে হোটেল আছে, ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন রাতের বেলা, মানে মোটামুটি সারা রাতি খোলা থাকে। তো তখন অত ভালো ছিল না, ছোটখাটো হোটেল ছিল আর কি ওখানে। তো জৈন্তাপুরের থেকে ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন ট্রাক নিয়ে আবার সামনের দিকে এগোতে থাকলেন, তখন যিনি ট্রাক ড্রাইভার মনে হলো যে জৈন্তাপুর, ওনার তো স্মোক করার অভ্যাস ছিল, তো জৈন্তাপুর থেকে তো মানে সিগারেট কিনতে ভুলে গেছে, আমাদের সিগারেট খাওয়া যাবে। তখন তার হেড বলার অবস্থা, সামনে তো বাজার আছে, কোনো না কোনো দোকান তো অবশ্যই খোলা পাওয়া যাবে, রাত হলেও খোলা থাকে, তো আপনি ওখান থেকে কিনে নিয়ে যাবে, ভালো আইডিয়া। তো ওনারা চিন্তা করলেন সামনের বাজার থেকে কিনে নিয়ে। সত্যি বাজারে দূর থেকেই দেখা যাচ্ছিল কয়েকটা দোকান, ছোট দোকান খোলা ছিল। ওখানে যারা রাতে বাজারে যারা পাহারাদার থাকে ওনারাও ছিল। তখন ওনারা যখনই ওই ট্রাকটা বাজারের কাছাকাছি এসেছে, দোকানদার পাহারাদার যে যেখানে ছিল ওই ট্রাকটা দেখেই মানে পরিমরি করে যে যেদিকে পারে দৌড় দিয়ে চলে যাচ্ছে। ওনারা খুব অবাক হলেন যে কি ব্যাপার, আমরা মানে বাঘ না ভাল্লুক, আমরা এখানে আসার আগেই এরা সবাই দৌড় দিয়ে চলে গেল, ঘটনা কি? তখন উপরে দেখেন যে না, 2 জন লোকও ঠিক আছে, লাশও ঠিক আছে, সবই ঠিক আছে, তো সমস্যাটা কি? ওনারা কিছুতে সমস্যা ধরতে পারলেন। তখন চিন্তা করেন হয়তো হবে অন্য কিছু, ভয় পেয়েছে। তখন ওনারা আবার ট্রাক নিয়ে চলা শুরু করলেন, মনে করেন সামনে অন্য কোনো বাজার থেকে হয়তো সিগারেট কিনে নেবেন। সামনে যেই বাজারে গেলেন, সেম ঘটনা, একই রকম ঘটনা, সবাই পালিয়ে যাচ্ছে। ওনাদের ট্রাক যে যেখানে মানে দেখা মাত্রই যে যেদিকে পড়ছে রাতের অন্ধকারে মানে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা আবারও চেক করে না, লাশও ঠিক আছে, 2 জন লোকও ঠিক আছে। ওই 2 জন লোকও কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারে এভাবে লোকজন পালিয়ে যাচ্ছে কেন। যাই হোক, আবার ওনারা ট্রাক চালানো শুরু করলেন। সামনে একটা ট্রাক আসছিল ওনাদের অপোজিট পাশ থেকে,
ওই ট্রাকের ড্রাইভার ওনাদের ওই ট্রাকটা দেখে উনি ট্রাক অ্যাক্সিডেন্ট করে বসেন, মানে আগত যে ট্রাকটা, এবং ওটা কোনো মেজর অ্যাক্সিডেন্ট ছিল না, মানে রাস্তা থেকে একটু সাইডে চলে আসে, যাই হোক বাট হ্যাঁ। ওনাদেরকে দেখে ই করে, এবং ওনারা ওই ট্রাকটা আবার সামনে থামিয়ে নেমে আসেন যে কি ব্যাপার কি হলো। ওনাদেরকে দেখে ওই ট্রাকের ড্রাইভার এবং হেল্পার যে যেখানে ছিল ওনারাও দৌড়ে পালিয়ে, ওনারা কিছুতেই বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি হচ্ছে ওনাদের সাথে। যাই হোক, উনি তো সিগারেট কিনতে পারলেন না এই ঘটনার কারণে। দীর্ঘপথ পাড়ি দিয়ে সিলেট শহরের কাছাকাছি যখন ওনারা এসেছেন, তখন ওখানে পুলিশের আবার চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট। তো পুলিশের সদস্যরা ওরা দূর থেকে ইশারা দিচ্ছেন যে গাড়িটা স্লো করার জন্য। তো ওনার গাড়ি স্লো করবেন, কিন্তু গাড়িটা যখনই পুলিশ সদস্যদের কাছাকাছি চলে এসেছে, মানে 100 গজ দূরে, তখন ওনারা খেয়াল করেছেন যে ওই পুলিশ সদস্যরাও ওনারাও যে যেখানে পারে ছুটে চলে যাচ্ছে, ওনারা এখানে দাঁড়াচ্ছেন না। এবং ওই বাজারে একজন মানে খুব বৃদ্ধ একজন মানে নাইট গার্ড ছিল, উনি আর পালাতে পারেন নাই, উনি অজ্ঞান হয়ে পড়েছেন। ওনারা ট্রাক থেকে নেমে আসার পরে কোনো কারণ বুঝতে পারছে না। শেষে ওই যেহেতু হাতের কাছে একজন পাওয়া গেছে সেন্সলেস অবস্থায়, তাকে একটু পানি টানি ছিটা দিয়ে তাকে ই করা হয়। তখন উনি জ্ঞান ফিরে বলতেছেন, এই তোমরা ট্রাকে কাকে নিয়ে আসছো? বলে, কেন, আমরা তো ট্রাকে পাথর নিয়ে আসছি এবং একটা লাশ আছে, সাথে 2 জন আছে। বলে, না, তোমরা তো শুধু লাশ নিয়ে আসো নাই, তোমরা তো বিশাল আকৃতির সব দানব নিয়ে আসছো ট্রাকে করে। বলে, এটা কিভাবে সম্ভব? বলে, হ্যাঁ, তুমি যখন ট্রাক নিয়ে আসছিলা তখন আমরা দেখতে পাচ্ছি তোমার ট্রাকের উপরে 3-4 জন বিশাল আকৃতির ভয়ঙ্কর চেহারা দানবের মতো, এবং তোমাদের ট্রাকের 2 পাশে, মানে ট্রাকের যে 2 পাশে 2টা জানালা থাকে, 2টা জানালার পাশে 2 জন দানব দাঁড়িয়ে আছে, এরকম ভয়ঙ্কর চেহারার 2 জন দাঁড়িয়ে আছে। তো এটা দেখেই তো আমি সেন্সলেস হয়ে গেছি, দৌড়াতে পালাতে পারি না। আর যারা যদি দেখেছে তারা মনে হয় এই কারণে দৌড়ে পালিয়ে গেছে ভয়ে। তখন ওনারা চিন্তা করলেন যে যদি এই ব্যাপার হয়, এটা দেখেছি লাশটা কোথায়? ওনারা তখন গিয়ে দেখেন লাশও নাই, ওই 2 জন ব্যক্তিও নাই। তখন ওনারা খোঁজা শুরু করলেন, সবাই মিলে খোঁজা শুরু করলে তখন দেখলেন ওই 2 জন লোক কিছু একটু দূরেই মানে সেন্সলেস অবস্থায় পড়ে আছে ট্রাকের উপর, লাশের সাথে যে 2 জন ছিল, 2 জন শ্রমিক ছিল। তো ওনাদেরকে আবার জ্ঞান ফিরে আনা হয়, ওনাদেরকে জিজ্ঞেস করে কি হয়েছে। ওনারা বলেন, আমরা কিছুই বলতে পারবো না, খালি হঠাৎ মনে হলো মানে কেউ যেন আমাদের গলা ধরে ধাক্কা দিয়ে ট্রাকের উপর থেকে ফেলে দিল, এবং তারপরে আর আমাদের কিছু মনে নেই। তখন বলে, তাহলে লাশটা কোথায় গেল, লাশটা খুঁজি এখন। তখন আরো কিছু আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসা হলো, সবাই মিলে লাশ খোঁজাখুঁজি, মানে যে যেভাবে পারছে খুঁজতে। ওনারা বেশ অনেক দূরে দেখলো যে বড় আকৃতির, মানে অস্বাভাবিক রকমের বড় কয়েকজন মানুষ কি যেন নিয়ে যাচ্ছে, সাদা সাদা কি যেন। ওনারা দৌড়ে সেখানে চলে যান, অনেক চেষ্টা করেন সেখানে যাওয়ার জন্য, মাঠের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন। তো ওনারা দেখছিলেন যে ওই লাশটির মাথা ধরেছে সামনে একজন ব্যক্তি, মাথা ধরে আছে, যেমন আমরা খাটিয়াতে দেখি যে 4 জন ব্যক্তি তার পাশে ধরে আছে, ঠিক সেম, মানে মাথাটা একজন ধরে আছে এক হাত দিয়ে, 2 হাত 2 জন ব্যক্তি ধরে আছে, 2 পা 2 জন ব্যক্তি ধরে আছে। ওনার পিছন থেকে বলেন, এই তোমরা কে, দাঁড়াও, লাশ নিয়ে কোথায় যাচ্ছ? তখন ওনার পিছন দিকে তাকালেন, তারা খেয়াল করলেন যে 2 হাত ধরে যেই জন ছিল এবং 2 পা ধরে যেই 4 জন ছিল এবং মাথা ধরে যেজন ছিল, ওনারা একজন ডান পাশে একজন বাম পাশে, 2 জন হেঁটে চলে যাচ্ছে, এবং যে যেভাবে লাশটা হাতে ধরা ছিল, যার হাত যার ধরা ছিল, উনি হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, আর একজন আর এক হাত ছিঁড়ে নিয়ে চলে গেলেন, 2 জন 2 পা ছিঁড়ে নিয়ে 4 জন 4 দিকে চলে গেলেন, এবং মাথা যিনি ধরেছিলেন উনি মাথা ছিঁড়ে নিয়ে সামনের দিকে চলে গেলেন। এবং ওনারা যখন হেঁটে যাচ্ছিলেন তখন ওনারা মানে যিনি গল্প আমাকে করেছেন উনি মনে হচ্ছিল যে সিঁড়ি দিয়ে যেমন মানুষ হেঁটে মানে উপরে ওঠে, ওরা হচ্ছে আকাশে সিঁড়ি লাগানো আছে, ওনারা হেঁটে হেঁটে ওই লাশের ওই খণ্ডিত অংশগুলো নিয়ে ওনারা হেঁটে হেঁটে উপরে চলে মিলিয়ে গেলেন, এবং ওই লাশটি মাথা হাত পা বিহীন অবস্থায়, ওই কাফন ছিল শরীরের সাথে, ওই অবস্থায় পড়ে থাকে। তখন ওনারা চিন্তা করেন যে এই ভয়ঙ্কর এই লাশটি নিয়ে আমরা কিভাবে ওনার ফ্যামিলির কাছে যাবো। যদিও ওই ব্যক্তির কোনো পরিবার ছিল না, উনি একাই ছিলেন, ওনার দুঃসম্পর্কে কিছু আত্মীয় ছিল, ওখানকার স্থানীয় লোকজন জানতো ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এতটুকু শুধু জানতো। তারপরে মানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই যে ঘটনাটি ঘটলো, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা, কারণ কি, কেন এই ব্যক্তির সাথে, লাশের সাথে এইটাই ঘটলো, আরো তো অনেকের সাথে ঘটতে পারে, এনার সাথেই কেন? তখন উনি আমাকে যেটা বললেন যে ওনারা পরবর্তীতে যখন আবার মানে মাল আনতে গিয়েছিলেন ওখানে, ওনারা এই ঘটনাটা ওখানে বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে, তখন স্থানীয় লোকজন বলল যে
উনি যখন উনি তো আসলে পাথর যেমন জাফলং এ দেখি যে ওই স্রোতে পাথর আসে, সেই জি। পাথরগুলো তুলে আনা হয় আর কি। উনি পাথর তোলার কাজটা করতেন। উনি হঠাৎ করে অন্য যারা পাথর তুলে এসে বলেছে, এই দেখ দেখ একটা অদ্ভুত রকমের পাথর পেয়েছি। সেটা কেমন, মানে এই সেই পাথরটা ছিল পুরো একটা মানুষের আকৃতির পাথর। ছোট্ট একটা, মানে হয়তো বা 2 হাত হবে আমাকে যখন বলেছে, মানুষ আকৃতির পাথর। বলে দেখ দেখ পাথরটা পেয়েছি। তখন বলে তখন লোকজন বলছিল ওটা তাহলে উপরে তুলে নিয়ে আয়। তখন উনি ওই হাতে করে, মানে হাতটা মাথার উপরে রেখে 2 হাত উপরে তুলে, মানে পাথরটা মাথার উপরে তুলে উনি হেঁটে আসছিলেন। এবং ওই আসার সময় হঠাৎ করে উনি স্ট্রোক করেন। মানে বলতে স্ট্রোক করেন আর কি। হঠাৎ করে সবল মানুষ। সবল একজন লোক স্ট্রোক করেন এবং উনি পানির মধ্যে ঠাস করে পড়ে যান। এবং তখন তাকে তুলে নিয়ে আসা হয় এবং উনি তখন মারা যান। এবং ওনারা তখন চিন্তা করলেন যে ওই পাথরটা তাহলে কোথায় গেল। ওনারা কিন্তু অনেক চেষ্টা করেছেন ওই পাথরটা ওখানে খোঁজার জন্য, কিন্তু ওই পাথরটা আর পাওয়া যায়নি। তো ধারণা করা হয় ওই পাথরেই হয়তো বা কোনো ঘটনা ছিল, যার কারণে ওনার এই নির্মম পরিণতিটা হয়েছে এবং লাশের সাথেই পরিণতিটা হয়েছে। আর আসলে ভাই ওই যে লাশটা যখন হয়েছে, যেভাবে ওনাকে খন্ড খন্ড করে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে স্থানীয় যারা লোকজন ছিল তখন তারা বললো এই লাশটা আসলে বাড়িতে নিয়ে গেলে ওনারা তো ভয় পাবেন, যেই দেখুক ভয় পাবেন, তার থেকে ভালো এখানে কোনো একটা কবরস্থানে আমরা এটাকে দাফন করে দিই। তখন ওনাকে ওই স্থানীয় একটা কবরস্থানে ওই লাশটাকে দাফন করা হয়। তো আসল ভাই এখানে আর একটা ব্যাপার আমি বলি যে আমরা যে জৈন্তাপুর সিলেটের যেখানে দেখি আর কি, এখনো যারা যাবেন ওখানে, আমরা জানি যে রাজা গৌর গোবিন্দের সাথে হয়তো শাহজালাল রহমতুল্লাহ ওখানে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। এবং ইতিহাস যারা জানেন তারা জানেন যে রাজা গৌর গোবিন্দ দেখতেন যে রাজা গৌর গোবিন্দর যে আহত সোলজার গুলো থাকতো, পরের দিন তারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আবার যুদ্ধ করত। তো ওইখানেও আর একটা ঘটনা, ওই জায়গাটার নিয়েও আর একটা ঘটনা আছে। তো হয়তোবা ওইখান থেকেই ওই যেই যিনি ড্রাইভার, মানে যিনি হেল্পার ছিলেন, উনি বলেছিলেন যে ঠিক জৈনচাপুর পার হওয়ার পরেই তারা ট্রাকটাকে বেশি ভার অনুভব করছে, মনে হচ্ছে যে ট্রাকটা আরো বেশি ডাবল লোড হয়ে গেছে, কিন্তু অতটা কিছু বুঝতে পারেন না, কি মনে হচ্ছে হঠাৎ করে লোড হয়ে গেছে, ট্রাকের কোনো সমস্যা থাকতে পারে। তো হয়তোবা ওই স্থানটাও একটা কারণ হতে পারে, আমার কাছে এটা মনে হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ আসনান ভাই, আপনার সেকেন্ড শোয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেকে নক করছেন এবং ফেসবুকে আমাদের লিখে যাচ্ছেন, এবং যারাই আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঘটনাটা খুব ভয়ানক লিখেছেন রয়্যাল, আপনারা ফেসবুকে যে চেক করে দেখতে পারেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি যে সিগন্যালে কিছু ঝামেলা হচ্ছে, আমি মেহেদি লিখেছেন। মাইন উদ্দিন সুমন আমাদের লিখেছেন আজ শুনতে পাচ্ছি না, আমাদেরকে লিঙ্কটা একটু দেবেন। আমরা তো আপলোড করি না ভাই, আপলোড করলে আপনাকে লিঙ্ক দিতাম। এছাড়াও রাউফ ইসলাম আমাদের এসএমএস করেছেন নাটোর থেকে। তাহমিনা হোসাইন লিখেছেন সেকেন্ড স্টোরিটা অনেক নাইস। মাহিম আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে মানে আমাদের যারা গেস্ট তাদেরকে ফালতু কথা বলতে নিষেধ করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে ওনারা যারা আসেন তারা প্রত্যেকেই খুব ভালো জায়গা থেকে আসেন এবং এবং আপনাদেরকে এই রাত জেগে ফালতু কথা বলতে আসেন না ডেফিনেটলি, এবং তারা ঘটনা নিয়েই আসেন। আপনারা যদি কোনো কিছু বলার থাকে ডেফিনেটলি আপনি আমাকে বলতে পারেন, ডেফিনেটলি আমাকে বলতে পারেন, আমি সবসময় আছি। বাট আমাদের অনারেবল গেস্ট যারা আছেন তাদেরকে নিয়ে প্লিজ 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 কোনো মন্তব্য না করলে আমি খুব খুশি হব। নদীর পাড়ের ছেলে আমাদের এসএমএস করেছেন, আমাদেরকে রৌফ। ঘটনা নিয়ে কিন্তু আপনারা বলতেই পারেন, বাট পার্সোনালি কাউকে কোনো কিছু বলা এটা ঠিক না, রাইট? আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে সাইফুল আল আরাফা আমাদের লিখেছেন আজকের এপিসোড বেস্ট এপিসোড, আমার যে বুতাসমের পেজ সেখান থেকে পড়ছি। এছাড়াও আমাদেরকে অনেকেই এই কথাটা লিখেছেন এবং অনেক ভালো লাগছে, ভয় লাগছে, এরকম টাইপের এসএমএস, এরকম টাইপের কমেন্টই আজকে বেশি দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস আমাদের সঙ্গে থাকার জন্য পুরোটা সময়, এবং আরো কিছু ঘটনা নিয়ে আমরা এবং আরো নতুন অতিথিদের নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। একটা ছোট্ট বিরতি ফিরে যাচ্ছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুড 3.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে এই মুহূর্তে চলছে ভূত এফএম। আমাদের সাথে আমাদের নতুন অতিথিরা অলরেডি জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি। আমাদের সাথে সেই একই সাথে বেশ কিছু মানে এসএমএসও এসছে নতুন। মুশফিক রাজশাহী থেকে এসএমএস করেছেন 2 years পর লাইভ ভূত এফএম শুনছেন, ওয়েলকাম ব্যাক।
এবং তিনি লিখেছেন অসম লাগছে। যদি অসমই লাগে তাহলে রেগুলার কেন শোনেন না? আই হোপ যে প্রতিদিনই ভালো লাগবে এবং প্রতিদিনই আপনাকে শুনতে হবে। রোহিত চৌধুরী আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে এবং তিনি বলছেন অল টাইম ভূত এফএম ইজ স্পেশাল। শক্তি এবং সিমিন আমাদের লিখেছেন নেত্রকোনা থেকে ভূত এফএম খুব ভালোবাসি, বাট পরীক্ষার জন্য শুনতে পারি না। ভাই সামনে পরীক্ষা, দোয়া করবেন। অবশ্যই দোয়া করবো আমরা। আমাদেরকে কবির জিঞ্জিয়া থেকে এসএমএস করেছেন গ্রেট ভূত এফএম। লালবাগ থেকে শেখ হাসান হিসাম আমাদের এসএমএস করেছেন ফার্স্ট স্টোরিটা ভালো লেগেছে। মিশন আমাদের বাংলা বাজার থেকে এসএমএস করেছেন যে আই নো দ্য সেকেন্ড স্টোরি ইটস ট্রু। ওকে। সালমান আমাদের এসএমএস করেছেন, ইমতিয়াজ করিম আমাদের এসএমএস করেছেন চুয়াডাঙ্গা থেকে, সুমন বৃষ্টি আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ইমতিয়াজ করিম আমাদেরকে এসএমএস করেছেন কিরণ সাতক্ষীরা থেকে, হাসান খান সিলেট থেকে আমাদের এসএমএস করেছেন। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুমন সাম্য। এছাড়া আমাদের এসএমএস করেছেন আরাফ, আমাদের আদনান সিলেট থেকে এসএমএস করেছেন। রায়ান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নওশিন। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ফরাজ। এছাড়াও এসএমএস করেছেন মেহের আফরোজ এবং আমাদেরকে এসএমএস করেছেন। এসব অনেকেই প্রশংসা করেছেন, ম্যাক্সিমাম দেখলাম যে প্রশংসা। সো অনেক ভালো লাগছে আসলে, প্রশংসা পেলে আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হই। তো আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী স্টোরিতে। আমাদের সঙ্গে রয়েছেন নতুন এক অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব এবং শুরু করুন আপনার নাম। হ্যালো লিসেনার্স, আমার নাম কাব্য, আমি মিরপুর থেকে এসেছি। তো স্টোরিটা জি প্লিজ। স্টোরিটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ডের। জি, আমরা ভূতের ফিল্ম অনেক আগে থেকেই শোনা হয়। থ্যাংক ইউ। তো যখন ভূতিস টিম যখন এখানে রেগুলার আসতো তখন মানে আমাদের মধ্যেও প্লেসমেন্টের মধ্যে একটু বেশি আগ্রহ জাগেছে, আমরা দেখি একটু এক্সপিরিয়েন্স করা যায় কিনা কিছু। আচ্ছা, তো মিরপুর মাজার রোডের ওখানে একটা মাদ্রাসা আছে অনেক পুরনো। নামটা আমি কিছু বলবো না আমরা। হ্যাঁ, সেখানে আমরা একটা ইনভেস্টিগেশনে যাই। তো জায়গাটা হচ্ছে পরিত্যক্ত, মাদ্রাসাটা বলে পরিত্যক্ত আর কি। অনেক আগে একটা মাদ্রাসা আছে, কিছু হয় না সেখানে, খালি বাড়ি পড়ে আছে। তো আমরা সেখানে যাই। তো যাওয়ার পরে ওই সম্পর্কে একটু সবার কাছে একটু আস্ক করি যে আসলে এখানে কি মানে অনেক বড় প্রপার্টি খালি পড়ে আছে। তো ওনারা আসলে কেউ বলতে যাচ্ছে না আমাদেরকে, একটু রুড বিহেভ করে আমাদের সাথে। একজন চায়ের দোকানদার আমাকে যেটা বলে যে আগে এখানে অনেক ডোনেশন আসতো মধ্যপ্রাচ্য থেকে, অনেক বড় বড় শেখেরা আসতো এখানে, এরপরে কিছু এখন আর তেমন একটা হয় না। রিজনটা কি সেটা আমাদের ওনারা কেউ বলতে পারেনি। আমরা চিন্তা করলাম যে একটু ভিতরে ঢুকে দেখি। তো আমরা সম্ভব কোনো একটা ভাবে ভিতরে ঢোকার পর যেটা হয় যে বাইরে প্রচন্ড গরম, আর ভেতরে যখন আমরা ঢোকার পর দেখছি প্রচন্ড ঠান্ডা জায়গাটা, আমাদের গায়ে রোদ পড়ছে বা তারপরে ঠান্ডা। তো আমরা ভেতরে একটু ঘোরাঘুরি করে দেখি। যেহেতু মাদ্রাসা একটা বিল্ডিং টাইপের, তো গেট লাগানো ছিল, ভিতরে ঢুকতে পারিনি। দেখি করে সামনের থেকে ভেতরে দেখলাম যে একটা ছবি আঁকা, মধ্যপ্রাচ্যের মুঘল আমলের যেরকম মানুষ যেরকম পোশাক পড়তে, এরকম পোশাক পরে একটা ছবি, একটা মানুষ ছবি আঁকা। তো আমরা ছবি নেই, তো ছবি নিয়ে জাস্ট আমরা আর একটু ঘোরাঘুরি করে দেখি। তো যার জায়গাটা, যার নামটাই বলছি না, তো ওনার সম্পর্কে জানতে পারি যে উনি একটা নাকি ছাগল পালতো। মানে ওনার সম্পর্কে যেটা শুনলাম আর কি, যে উনি এখানে একাই থাকে, উনি কোনো ইয়াদ নেই, ছাগল পালে। আমরা যখন আমরা ঢুকি, তো ঢোকার পরে কোনো ছাগলটা আমরা কিছু দেখতে পাইনি। আচ্ছা। তো আমরা যখন বের হয়ে চলে আসবো, তখন পট করে কোথায় যেন ছাগল ডেকে উঠলো। আমরা একটু বেশ ভয় পেয়েছি, মানে এতক্ষণ আমরা কিছু দেখলাম না, যেখানে হঠাৎ করে এটা কোথা থেকে চলে আসলো। তো আমরা বের হয়ে চলে আসি ওখান থেকে। আবার বের হয়ে চলে আসার পরে যখন আমরা যে পিকগুলো আমরা ওখানে তুলেছিলাম, তো সেগুলো যখন আমরা দেখতে থাকি, তখন দেখা যায় যে আমরা যে ছবির যে পিকটা আমরা তুলছিলাম, সেই পিকটার মধ্যে শুধু মানে এক্সপেক্টেড কিছু নাই, জাস্ট শুধু ড্রেস আপটাই আছে সেখানে। মানে যখন আমার ফ্রেন্ডরা বলে যে আমি তো ছবি তুলছিলাম যখন, তখন তো আমি একটা পেজ দেখছি ওখানে, পেজ, হাত, জামার থেকে হাত বের হয়ে আছে, হাতে আঙুল টাঙুল সবই ছিল। তো যখন আমরা ছবিটা দেখি, সে নিচে কিছুই নাই, শুধু ড্রেস আপটা শুধু আছে, এছাড়া কিছু সেখানে ছিল না। এই ছিল একটা আমাদের নিজেদের দুজনের এক্সপিরিয়েন্স করা ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এইবার একটা ইমেইলে যেতে পারি। আসলে আমাদের কাছে একটা ইমেল রয়েছে, সেই ইমেলটা পড়ে ফেলি আপনাদের জন্য, দেখুন কেমন লাগে। তো যিনি পাঠিয়েছেন তিনি লিখেছেন, হাই রাসেল ভাই, আমি আরমান উত্তরা থেকে বলছি, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি আজকে আপনার সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। সময় এবং সুযোগের অভাবে স্টুডিওতে আসতে পারলাম না, তাই ভাবলাম আপনাকে লিখেই শেয়ার করি।
আশা করছি ঘটনাটি পড়ে শোনাবেন। আমি দেশের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছি। আমি এমন একটি বিষয়ে পড়ছি যেখানে সবাই গাণিতিক যুক্তির বাইরে কিছুই নেই। তারপরেও এমন অনেক ব্যাপার আমি প্রত্যক্ষ করেছি যার কোনো গাণিতিক যুক্তি বা ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। প্যারানর্মাল ব্যাপারগুলোর সাথে আমার পরিচয় অনেক আগে থেকেই। একটা সময় এসব কিছু মানতাম না, কিন্তু এমন অনেক কিছুর মুখোমুখি হয়ে চলেছি ব্যাখ্যা আমি নিজে মেটাতে পারি না। আমি বেশ কয়েকবার এমন কিছু ঘটনার মুখোমুখি হয়েছি, তার মধ্যে সাম্প্রতিক ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। পরবর্তীতে সুযোগ পেলে আরো কিছু ঘটনা পাঠাবো। মোটামুটি ভূতাশ্রমের শুরুর দিকে রেগুলার লিসেনার যদি লাইভ শুনতে না পারি, ডাউনলোড ভার্সন শুনি। এখন পর্যন্ত সব এপিসোডই শোনা, কিন্তু নিজের ঘটনা শেয়ার করার সিদ্ধান্ত নিতে পারিনি। আসি ঘটনায়। ঘটনা এই মাসের, অর্থাৎ অক্টোবরের 2 তারিখের। আমার এক ঘনিষ্ঠ বন্ধু ছেলেবেলার আমার বাসায় থাকতে আসে। এরকম প্রায়ই আমাদের থাকা হয়। আমার বন্ধুটিও এইসব প্যারানর্মাল ব্যাপারে আগ্রহী। তো রাতে আমরা যথারীতি গল্পগুজব করি। একটা পর্যায়ে 3টার দিকে আমরা এমনি ঘুমিয়ে পড়ি। ঘটনা শুরু এখানেই। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। এখানে বলে রাখি, আমার রুমটা খুব বড় নয়। আমি রুমে খাট না রেখে মেঝেতে ফ্লোরিং করে ঘুমাই, কারণ রুমে বেশি আসবাবপত্র আমার পছন্দ নয়। আমি আর আমার বন্ধুটি পাশাপাশি শুয়েছিলাম। যাই হোক, আমি ঘুম থেকে উঠে দেখি আমার রুমে হলুদ আলো। ব্যাপারটি খুব অবাক করলো আমাকে, কারণ আমার রুমে সাদা আলো, এনার্জি লাইট। আমি আরো অবাক হলাম, কারণ আমার আশেপাশে তাকিয়ে দেখি আমার রুমের ডেকোরেশন ভিন্ন। কেমন একটা বিদঘুটে কালার দেয়ালে। অনেক দিন ঘিঞ্জি বাড়িগুলোর সাদা দেয়াল রং না করলে একটা কালার হয়, ঠিক তেমন। আমি অবাক হলাম। অনেক পুরনো একটা বাড়িতে আছি বলে মনে হলো। কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি সবচেয়ে অবাক হলাম যখন আমি দেখলাম আমার পাশে অন্য একটা ছেলে শুয়ে। এর সাথে আমার বন্ধুর কোনো মিলই নেই। আমার চিন্তা ভাবনা সব গুলিয়ে যেতে লাগলো। আমি চোখ ধরলাম, অনেকক্ষণ চোখ বন্ধ করে আবার খুললাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্নে যা দেখি তা তো সাদা কালো। আমি দিব্যি সব কালার দেখতে পাচ্ছি। আমার 2টা ফোন আমি সবসময় বালিশের পাশে রাখি। ফোনটা হাতে নিলাম, কিন্তু দেখলাম স্ক্রিনে নো নেটওয়ার্ক লেখা উঠছে। আমি ভাবলাম এটা সিগন্যাল দুর্বল, কারণ আমার দেশের একটি মানে আমার কোন একটা দেশের একটি কোম্পানির সিম রয়েছে, যেটা সিমের নেটওয়ার্ক খুবই উইক। আমি তাজ্জব হয়ে গেলাম যখন আমি অন্য ফোনটা হাতে নিলাম, কারণ এটা দেশের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। এটাতেও মানে আমি মানে ঝামেলা পাচ্ছিলাম, এবং আমি বিস্মিত হয়ে গেলাম এবং আশেপাশে তাকালাম। আমার কম্পিউটারটা আমি দেখতে পেলাম। দেয়ালে কয়েকটা পোস্টার, কিন্তু কোনোটার ভাষাই আমার পরিচিত না। একটা টেবিল, একটা শেলফ, আর কিছু হাঁড়ি পাতিল। আমার অবস্থাটা চিন্তা করেন। নিজের পরিচিত রুমে একটা টেবিল, একটা শেলফ, আর কিছু হাঁড়ি পাতিল। এবং আমি পরিচিত রুমে আমি নিজে সম্পূর্ণ অজানা একটা জায়গায় নিজেকে আবিষ্কার করছি। সাহস করে আমি ছেলেটাকে আস্তে করে ধাক্কা দিলাম। সেটা ধড়মড় করে উঠে আমাকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চাহনি দেখে মনে হলো না সে আমাকে চেনে। বলে রাখা ভালো, তাকে দেখে আমার বাংলাদেশি মনে হয়নি। কিছুক্ষণ পর সে জোরে জোরে একটা কিছু বলল, কিন্তু তার কথার এক বর্ণ আমি বুঝতে পারলাম না। সে আবার কি জানি বলতে থাকলো, কিন্তু এই ভাষা আমি জীবনে শুনিনি। মনে হলো সে আমাকে কিছু একটা বুঝাতে যাচ্ছে। আমি অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইলাম। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? আমাকে কি তুমি চেনো? সে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমি বুঝলাম তার ও আমার মতো একই অবস্থা। আমার তো ভয়ে গলা শুকিয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ খেয়াল করলাম রুমে কোনো জানালা নেই।
দুইটা দরজা পরবর্তী নেটে ভিন দেশি রাজা নিয়ে খোঁজাখুঁজি করে কাছাকাছি একটা দরজা পেয়েছি, যেটা আমার দেখা দরজার সাথে মেলে। আমি আম, এই মেইলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি একটা দরজা। যদি বুঝতে পারেন এটা 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 কোনো অঞ্চলের, অবশ্যই জানাবেন। আমার মনে পড়লো আমার পাশে আমার বোনের রুম এবং তার সাথে আমার 2 রুম অ্যাটাচ বারান্দা। আমি লাস্ট দিয়ে উঠে বারান্দার দিকে দরজাটা খুলে বের হলাম এবং দেখলাম আমি আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছি। চিরচেনা বারান্দা, পাখির ছাঁচা, আবার ভেতরে আমার পোষা 2টি পাখি। আমি অবাক হয়ে আবার বারান্দার দরজা দিয়ে রুমের ভেতরে তাকালাম, দেখলাম আমার সেই পরিচিত রুম, আমার বন্ধু ঘুমাচ্ছে, পাশেই আমার কম্পিউটার টেবিল, মেঝেতে ম্যাট্রেস। অথচ আমি একটু আগেও দেখছিলাম খাটে শুয়ে আছি এবং আমার একটা হার্টবিট মিস হলো। আমি তাড়াতাড়ি বারান্দায় দরজা দিয়ে আমার বোনের রুমে নক করতে থাকলাম। ও উঠে বললো, আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি বললাম কিছু না বলে আমি রুমে ঢুকলাম। আমার ফোনগুলো হাতে নিয়ে দেখি নেটওয়ার্ক স্বাভাবিক, ঘরের রঙও চেনা। তাহলে আমি এতক্ষণ কোথায় ছিলাম? এই প্রশ্নের উত্তর খুঁজছি অনেক, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। আমি কি তবে অন্য কোনো জগতে ঢুকে গিয়েছিলাম, প্যারালাল ইউনিভার্স, নাকি আমার রুমে অন্য কোনো ডাইমেনশন আমি চলে গিয়েছিলাম সেখানে, নাকি আমি কোনো প্রকার টাইম মানে অন্য কোনো একটা টাইমের মধ্যে চলে গিয়েছিলাম, যার কারণে আমি অন্য কোনো সময়ে চলে গেছি? উত্তর জানা নেই। এই ছিল আমার ঘটনা। আরমান লিখেছেন আমাদেরকে উত্তরা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অন্য রকম একটা ঘটনা। এটা যদি স্বপ্ন হয়, সেই স্বপ্নটাও অনেক অন্য রকম হতে পারে। আপনি কোনো অন্য ডাইমেনশনে ঢুকে পড়েছিলেন, হতে পারে আপনি কোনো ইউনিভার্সে, মানে কি বলবো, ওয়ার্ম হোলের মতন, মানে হতে পারে একটা জায়গা থেকে আরেক জায়গায় ক্রস করে আপনি চলে গেছেন, হতে পারে অনেক কিছুই। বাট আমাদের উত্তর হয়তো জানা নেই। হয়তো অনেকে ব্যাখ্যা দিবেন এবং সেই ব্যাখ্যার সাথে তর্কও থাকবে, সেই ব্যাখ্যা নিয়ে তর্কও থাকবে। বাট এই ঘটনাটা খুবই অন্যরকম। এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে, ডেফিনেটলি আমাদের জানাবেন। আমরা পরবর্তী ঘটনায় যাব। আমাদের আরো একজন অতিথি আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। কি নাম আপনার? থ্যাংক ইউ রাসেল ভাই। আমি মোহাম্মদ আব্দুল আলিম, রাজবাড়ী জেলা থেকে। জি বলেন। যে আমার ঘটনাটা, আমি একটা পাবলিকেশনের সাথে কাজ করি, সেই সুবাদে আমার ওই ভাইটার সাথে পরিচিত। ওনার নাম হচ্ছে বাবু ভাই। বাবু, বাড়িটা হচ্ছে ওনার রাজবাড়ির বানিয়াবহ এলাকাতে। তো উনি ঘটনাটা শেয়ার করেছিলেন একটা ড্রাইভার কেন্দ্রিক। তো বলে রাখি রাসেল ভাই, ওই ড্রাইভারটা হচ্ছে মাইক্রো ড্রাইভার ছিল। উনি ঢাকা থেকে লোক বিভিন্ন এলাকাতে নিতেন। তো ওনার বাড়ির ঠিক 2-3 বাড়ি পরে একটা ছেলে বেশ কিছুদিন যাবৎ খুব শুকিয়ে যাচ্ছিল। তো ডাক্তার বা অন্য কোনো মহল থেকে খুব ভালো ফলাফল পাচ্ছিল না এই ট্রিটমেন্ট বাবদ। তো তারা চিন্তা করে বিষয়টা কি হলো, তখন ওই এলাকাতে একটা মুরব্বী টাইপের লোক ছিল, যিনি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় জানতেন। তো উনি হঠাৎ করে একটা সমাধান দিলেন যে সম্ভবত ওনাকে কোনো তাবিজটনা করা হয়েছে, অর্থাৎ এলাকায় বলা হয় বান্টনা, মেরে ফেলার জন্য যে বান্টনা করা হয়। তো এটা সমাধান কি করবেন, তখন ওনার কাছে সমাধান চাওয়া হলে উনি এটাতে উদ্যোগ নিলেন। যে উদ্যোগ নেওয়ার জন্য উনি একদিন সন্ধ্যার সময় সবাইকে ডাকলেন ওই বাড়িতে, যে হ্যাঁ আমরা আজকে এটা একটু বের করার চেষ্টা করব, যে আসলে তাবিজটা কোথায় আছে, আমরা যদি তুলতে পারি তাহলে হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হবে। তখন উনি ওনার সেই পুরাতন এই সমস্ত কাজকর্ম করার জন্য বেশ কিছু পুরাতন মানুষের হাড়, এই জাতীয় জিনিসগুলো নিয়ে উনি এই ধরনের একটা মজমা বসান, যেখানে এই বিষয়গুলো উনি মানে প্রকাশ করতে পারেন। তো উনি এটা আয়োজন করলেন। তো উনি এটা যখন নিজে মন্ত্র করছিলেন, দোয়া পড়ছিলেন, ওনার মতো করে নিজে চেষ্টা করছিলেন, তখন একটা সময় এমন হয়েছে যে উনি সবাইকে, বলে রাখি, প্রথমেই বলেছেন যে আমি যা করব আপনারা আমার সাথে সেটাই করবেন, আমি যদি এখানে না থাকি, কোথাও চলে যাই, আমার সাথে আপনারা যাবেন। তো উনি এই কথাগুলো বলার সময় কিন্তু সকলে একটা আতঙ্কের মধ্যে থাকে যে না জানি কখন কি হয়। তো উনি যখন এই মন্ত্র পড়ছিলেন, এমন সময় উনি খুব
জোরে জোরে মানে কি বলবো নিঃশ্বাস নিচ্ছিলেন। আমরা যেমন অনেক সময় হাঁফসে গেলে যেমন এরকম নিঃশ্বাস নেই, তো উনি ওই রকম নিঃশ্বাস নিচ্ছিলেন। তো হঠাৎ সবাই এই নিঃশ্বাস দেখে ওনার দিকে তাকালেন। তো তাকিয়ে দেখলেন যে ওনার মুখের যে আকৃতিটা, বিভিন্ন যে গাছের কাঁটা থাকে একরকম, ওই কাঁটার মতো পুরো মুখটাই হয়ে গেছে। তখন মানুষজন আরো ভয়ানক ভাবে তাকাতে লাগলেন, দেখলেন ওনার চোখ দুটো একটু আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে উপর থেকে একটা আলোর ঝলক আসলো, আর সঙ্গে সঙ্গেই উনি ওখান থেকে উঠে দৌড়াতে লাগলেন। আর সবাইকে বলা ছিল যে দৌড়াতে হবে, ওনার পিছনে যেতে হবে। তখন সবাই ওনার পিছনে পিছনে দৌড়াতে লাগলেন। তো উনি ঠিক বাড়ি থেকে একটু দূরে একটা ঝোপ ঝাড় ছিল, ওই ধারের মধ্যে গিয়ে পড়লেন। পড়ার পরে উনি ওখান থেকে উঠে বললেন যে হ্যাঁ, এই তাবিজটা এইখানেই গাড়া আছে। তো সবাই মিলে চেষ্টা করলেন ওখান থেকে তাবিজটা ওঠানোর জন্য, বেশ চেষ্টার করে পারলেন না। আর ওই ড্রাইভারটা ওখানে গিয়েছিলেন, তখন ওই ড্রাইভারটা নিজে উদ্যোগ দিলেন যে হ্যাঁ, স্বর্ণ কাটা যেভাবে কাদা থেকে কাদাগুলোকে পানিতে ধুয়ে স্বর্ণ বের করে, তাহলে আমরা মনে হয় তাবিজটাকে এভাবে বের করতে পারবো। তখন ওই ড্রাইভারের উদ্যোগে এইভাবে কাজ করা হয়। কিছু মাটি ওখান থেকে সংগ্রহ করে ওই মাটির মধ্যে থেকে এভাবে তাবিজটা বের করা হয়। উল্লেখ্য, এই তাবিজটা নাকি ওই ড্রাইভার নিজেই খোলার পরে উনি যেটা দেখতে পায় যে তাবিজের মধ্যে ছিল কিছু কাগজ, কিছু চুল আর পিতলের কিছু জিনিসপত্র ছিল। ওই জিনিসগুলো যখন উনি হাতের তালুতে নেয় ড্রাইভারটা, তখন ড্রাইভারটা নিজেকে একটু অন্যভাবে ফিল করে যে আমি এগুলো নিলাম, আমার জন্য কেমন লাগছে। তো সে যে নিজে নিজে ভয় পেয়ে যায়। তো যাই হোক, সেদিন রাতে সবাই বাসায় ফিরলো এই তাবিজগুলো ঘটনা শেষে। তখন ওই ড্রাইভারের আবার পরের দিন সকালে ঢাকাতে একটা ক্লায়েন্ট ছিল, ওনাকে ওই টিপ দিতে হবে, রাজবাড়িতে ওনাকে পৌঁছাতে হবে। তো উনি বাড়ি থেকে ওই গাড়িটা নিয়ে চিন্তা করলেন আমার তো সকালে টিপ, আমাকে রাতেই বেরোতে হবে। এই ঘটনাতে এমনিই ভয় পাচ্ছেন। তারপরে উনি রাতে বের হলেন, চিন্তা করলেন যেতেই হবে। তো বানিয়াবাহ থেকে রাজবাড়ি পান্না চত্বর বা এই এলাকাটা দিয়ে যাওয়ার সময় যে মূল রাস্তাটা ছিল খুব উঁচু নিচু। এখন উনি এই উঁচু নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেক দিনই তাকে বেশ পড়াতে হতো। কিন্তু ওই যে উনি যখন গাড়ি নিয়ে বের হলেন, তখন উনি গাড়ি নিয়ে বের হওয়ার পরে গাড়িটা নিয়ে উনি খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারছিলেন না। যখন রাস্তায় নামলেন, রাস্তায় উনি গাড়ি চালাতে গিয়ে দেখলেন যে গাড়ি তো আগের মতো আর ওইভাবে কষ্ট করে চালাতে হচ্ছে না, গাড়িটা কেমন যেন একাই যাচ্ছে। তো উনি নিজে ফিল করলেন কি ব্যাপার, রাস্তাটা কি একদিনে হঠাৎ করে ঠিক হয়ে গেল কিনা, না আমি কি আসলে আমি এমন কেন লাগছে আমার কাছে। তখন উনি ওনার গাড়ির হেডলাইট দিয়ে সামনে রাস্তা দেখার চেষ্টা করলেন যে আসলে কি অবস্থা আছে ওখানে। তো উনি রাস্তা দেখলেন যে না, রাস্তা তো সেই একই রকম উঁচা নিচে গর্ত এরকম আছে, কিন্তু উনি ফিল করছেন যে গাড়ি কোনো রকম ওই উঁচা নিচের মধ্যে নাই রাস্তার করে। তখন ও আরেকটু ভাবে যে কি ব্যাপার, কি হলো। তখন সে নিজে একটু যখন দেখলো যে গাড়ি তো উনি শুধু স্টিয়ারিং করছে, বাট স্টিয়ারিং করার পরে গাড়ি খুব দ্রুত চলছে। হঠাৎ করে উনি নাকের মধ্যে একটা গন্ধ পায়, যেমন অনেক দিন পরে কোনো একটা জন্তু মরে থাকলে যে গন্ধগুলো হয়, বিকট দুর্গন্ধ। তখন উনি গাড়িতে চিন্তা করলেন যে গন্ধটা অবশ্যই গাড়ির মধ্যেই হবে। তখন উনি গাড়িতে গন্ধ বুঝে উনি ওনার ওই সামনের যে লুকিং গ্লাসটা ছিল, ওই গ্লাস দিয়ে গাড়ির পিছনের সিটগুলোর দিকে তাকাচ্ছিল। তো দেখলো ওখানে ওই যে লোকটা তাবিজ ওঠানোর কাজ করেছিল, ওই লোকটা ওখানে শুয়ে আছে। উনি যে আকৃতির ছিলেন ওখানে অনেক ফুলে গেছেন, মনে হয় যেন ওনার 7-8 দিনের একটা লাশ, মানে ওইভাবে শুয়ে আছেন, কিন্তু ওনার দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন উনি দৃষ্টিতে দেখে ওনার গায়ে লোম দাঁড়িয়ে যায়, সে খুব ভয় পায়। এখন এমন অবস্থায় উনি চিন্তা করলো যে আমি দৃষ্টিটা একটু সরাসরি দেখবো। সে যখন ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো, তখন ওনার অজান্তেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্ট করার পরে উনি পরের দিন ওনাকে পাওয়া হলো। তো পরের দিন ওনাকে পাওয়া হলে বাসায় নেওয়া হয়। বাসায় নেওয়ার পরে উনি একটা অস্বাভাবিক আচরণ শুরু করে। ওনার সামনে কাউকে উনি সহ্য করতে পারে না। অবশেষে 3-4 দিন পরে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর কিছু লোকজন খুঁজে বের করলো যে উনি ওই ঝোপের কাছেই ওখানেই মৃত অবস্থায় পড়েছিল। এই ছিল আমার সংক্ষিপ্ত ঘটনা। রাসেল ভাই, ধন্যবাদ লিসেনার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে আমরা চলে যাবো ছোট একটা বিরতিতে। স্টেশন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় ভেরি ফুর্তি 8.1 FM। আমি রাসেল আছির সাথে, এবং চলছে ভূত FM নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন আমাদের লাস্ট যে গেস্ট তিনি ওয়েট করছেন তার ঘটনা শোনাবেন বলে আমরা সরাসরি কথা না বলে আগে তার ঘটনা শুনে আসি। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনিথিং। সো আমরা শুনি, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ মনিরুজ্জামান।
একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ৪র্থ বর্ষের স্টুডেন্ট। ওকে, জানি আমরা আপনার ঘটনা। তো ঘটনাটা আজ থেকে 4 বছর আগের। আমরা তখন কোচিং করতাম, মেরিন কোচিং। তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ওর বাসা বান্দরবনে। জি। বান্দরবনের রাঙ্গামাটির একটা মানে সীমানা পয়েন্টে। তো গল্পে গল্পে রাহেল নাম বলছিলেন না? সরি, রাহেল যার সাথে ঘটনাটা, আচ্ছা তার নাম রাহেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ফ্রেন্ড আমরা সবাই মিলে, ও বলে যে আমাদের ওখানে অনেক অ্যাডনর্মাল অনেক কিছু দেখা যায়, প্যারানর্মাল অনেক ঘটনা ঘটে। আমাদের যে বান্দরবনের ফ্রেন্ডটা ছিল, তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সাথে তোর বাসায় আমরা ট্যুরে যাবো। আমরা প্যারানর্মাল এইগুলো দেখার আমাদের অনেক ইন্টারেস্ট ছিল আমাদের সবারই। তো অ্যাটলিস্ট আমরা সবাই ফার্স্টে 5 জন গেলাম, ও সহ 6 জন। যাওয়ার পরে ইতিমধ্যে আমাদের রাত হয়ে গেল যেতে। যাওয়ার পরে আমরা রাসেল ভাই যখন গেলাম তখন রাত 12টা বাজে। গ্রামের রাস্তা, পাহাড়ি রাস্তা, অনেক মানে ভয়ঙ্কর একটা পরিবেশ। তো রীতিমতো গ্রামে পৌঁছানোর পরেই আমরা ঘুমাই গেলাম। পরের দিন সকালে আমাদেরকে দেখালো, পাশের একটা পাহাড় দেখালো, যে পাহাড়টা কোনো মানুষ নাই, মানে কোনো জনবসতি নাই। তো বোঝা যাচ্ছে যে এই পাহাড়ে একটা সময় জনবসতি ছিল, যে এখানে কেউ বাস করতো। এই পাহাড়ে কোনো মানে জনবসতি ছিল। তো এখন আর কোনো নাই, কোনো জনবসতি নাই। তো আমরা রীতিমতো রাত্রে 12টার দিকে ওদের বাসাতে ছিল, পাহাড়ের গায়ে গায়ে ঘেঁষানো, মাথা করা। তো মাথার উপর থেকে দেখলাম যে পাশের পাহাড়টাতে মনে হচ্ছে যে অনেক মানুষ বাস করে, অনেক মানে একটা শহরের মতো, একটা গ্রামের মতো, যে মারমাপাড়া যেমন হয় এমন টাইপের আর কি। তো আমরা রীতিমতো ওই দিন রাত্রে গেলাম না, ভয় পাচ্ছিল সবাই যে কে আমাদের সাথে যাবে, আমরা তো পাহাড়ি রাস্তায় যাব না। পরের দিন আমাদের ওই ফ্রেন্ডের ভাই আসলো, উনি চিটাগাঙে ছিলেন, চিটাগাং থেকে আসলেন। তো আমরা ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। রাত তখন 12টা হবে, এরকম টাইমে আমরা পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম। পাহাড়টা এখান থেকে 500 মিটার দূরে এরকম হবে। তো পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো আমার যে ফ্রেন্ডরা ছিল, একটা ফ্রেন্ড ছিল, ও নিজেকে অনেক সাহসী বলে বলতেছিল যে আমার অনেক সাহসী, এসে আমি সামনে যাব। তো ও সামনে যাচ্ছিল, আমরা 1 মিটার ডিস্টেন্স। তো কিছু দূর যাওয়ার পরে আমাদের জাস্ট মাথার সেন্স কাজ করতেছিল না, এখন কয়টা বাজে, এরকম আমাদের এমন একটা পরিবেশ ক্রিয়েট হয়ে গেছে যে আমরা স্বাভাবিকভাবে সবকিছু করতেছি। তো সামনে যাওয়ার পরে দেখলাম কিছু বাচ্চা, 8-10 বছর বয়স হবে, এই টাইপের কিছু বাচ্চা মানে খেলা করতেছে। তো আমাদের যে ফ্রেন্ডটা ছিল, ও ফ্রেন্ডটা সবার সামনে, ওই ফ্রেন্ডটা একটা বাচ্চার ওই বাচ্চাদের কাছে গেল, গিয়ে ওই বাচ্চাদের ভেতর একজনের হাত ধরলো। তখনই আসলে মূল ঘটনাটা আসলে ভাই, তখন ওই সব বাচ্চাগুলো এমন ভাবে তাকাইলো আমার ফ্রেন্ডের দিকে, ওই চোখগুলা আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখা। চোখগুলা বের হয়ে আসছে, চোখগুলা বড় বড় এটা বের হয়ে চলে আসছে। এই দৃশ্য দেখার পরে আমার ফ্রেন্ড ওখানেই আর কি সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হওয়ার পরে আমাদের সাথে যে ভাইয়াটা ছিল, ওই ভাইয়াটার হাতে একটা পাহাড়ি রাস্তায় যাওয়ার জন্য একটা ছোরা ছিল। তো ওই ছোরা দিয়ে ওই বাচ্চাগুলোকে সরানোর চেষ্টা করতেছিল, কিন্তু বাচ্চাগুলো সরতেছিল না। প্লাস ওখানে মানে একটা ভৌতিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, অনেক মানে ভয়ানক শব্দ ভেসে আসতেছিল পাহাড় থেকে। মানে এই ভাষাগুলো আমরা আসলে কোথাও শুনি নাই, এরকম ল্যাঙ্গুয়েজ। তো কিছুক্ষণ পর সবকিছু শান্ত। ওই পাহাড়টাতে যে জনবসতি, এটার কোনো চিহ্ন মাত্র নাই, কোনো আলো নাই, কোনো কিছুই দেখা যাচ্ছে না। রাসেল ভাই, নিজের চোখে মানে অবিশ্বাস করতে পারতেছিলাম না যে কি দেখলাম আমরা এটা। তো ওই বাচ্চাগুলোও নাই। তো আমরা ফ্রেন্ডকে নিয়ে আসলাম, নিয়ে এসে পাহাড়ের এই যে জনবসতি আছে, ওই জনবসতিতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওই ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই শব্দগুলো কি শব্দ আসতেছিল, শব্দগুলো আসলে কি ধরনের শব্দ আসতেছিল, আপনারা একটু বলবেন? তো বলতেছিল যে তোমরা এই এলাকা থেকে ছেড়ে যাও, এই এলাকায় তোমরা এসো না, এই এলাকায় থেকে চলে যাও, এখনই চলে যাও, এরকম একটা শব্দ ওরা ওদের মারমা ভাষায় বলতেছিল। তো পরে ওই গ্রামের অনেকে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম আসলে ব্যাপারটা কি। তো বললো যে আসলে অনেক বছর আগে, প্রায় 10, 15, 20 বছর আগে ওখানে হচ্ছে জনবসতি ছিল।
জনবসতিটা আসলে পাহাড় ধসের মাধ্যমে জনবসতিটা পুরাটাই মানে মাটির নিচে চাপা পড়ে। অনেক বাচ্চা ছিল, অনেকেই ছিল যারা মারা পড়ে, আর যারা বেঁচে ছিল তারা এই গ্রামটাতে চলে আসে। তো ওখানে আসলে কোনো জনবসতি নাই, এই জন্য এখানে এই প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা এখনো স্বাভাবিকই আছে, যে ফ্রেন্ডটা মানে সেন্সলেস হয়ে যায়। ও আসলে এখন মেরিন প্রফেশনে আছে, জাহাজে ঘুরে আর কি। ও এখনো, আমরা যখন সব ফ্রেন্ডরা এক হই, তো ও এখনো এই ঘটনাটা বলে যে ওর লাইফের মানে ও কোনোদিন এতটা ভয় পায়নি। And today he is with us from Singapore, right? সরি, ও হচ্ছে থাইল্যান্ডে আছে। থাইল্যান্ডে, সরি আমি সিঙ্গাপুর বলে ফেলেছি, থাইল্যান্ডে। ওকে, এবং অ্যাপ দিয়ে শুনছে আপনি বললেন, একটু আগে আপনার সাথে যোগাযোগ Online. হয়েছে, অনলাইনে শুনছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই তো আপনার স্টোরি, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই হলো আমাদের আজকের স্টোরিজ ছিল। আমি সবার আগে জানিয়ে দিই যে এটা কন্টিনিউ করতে হলে আপনি যেটা করতে হবে, আমাদেরকে অবশ্যই আর স্টোরি পাঠাতে হবে। সেজন্য যেটা করতে হবে, মোবাইল বলতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেল করতে হবে প্রচুর। আমাদের ইমেল অ্যাড্রেসটা কাইন্ডলি একটু লিখে রাখবেন বা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTSM@radiosort.sm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, এবং অডিও ক্লিপ আপনারা আরো অনেকেই পাঠাতে পারেন। যারা মনে করেন যে আপনি লেখার চাইতে চমৎকারভাবে বলতে পারেন, তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। আর যারা মনে করেন যে না, আপনার বলার চাইতে আপনার লেখা অনেক সুন্দর হয়, তাহলে আপনি অবশ্যই লিখে পাঠাতে পারেন। মানে ইটস আপ টু ইউ। আমি দেখতে পাচ্ছি আমাদের যে পেজটা রয়েছে, সেই পেজে অনেকে লিখছেন, উত্তম লিখেছেন যে আমি শুনছি। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সেলিম লিখেছেন, এছাড়াও আহাদ খান আমাদের লিখেছেন, আমাদের এখানে লিখেছেন আজিজুল মারজান। এছাড়া আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি আদিল হোসাইন, রুবেল দাস, প্রিন্স নাসিম আমাদের সাথে রয়েছেন, তান সাফওয়ান আমাদের সাথে রয়েছেন, GM কানুন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও মোশাররফ হোসেন, তুষার, এছাড়া আমাদের সাথে আছেন তৌকির আহমেদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এখানে আকরাম তাশির, এছাড়াও GM কারণ আবারও এসএমএস অনেকগুলো কমেন্ট করেছেন এখানে। ইনফ্যাক্ট HD হাবিবুর আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও চঞ্চল সরকার, MD লাভলি ইসলাম, মুকুল, আশরাফুল আলম, রাতিক, উত্তম, এছাড়া আমাদের সাথে রয়েছেন নাহিদ, বুলবুল খান, শুভ সহ আরো অনেকে। আমাদের যে পেজ ফুর্তির যে পেজ, সেটা থেকে আমি পড়ছিলাম। আমাদের যে ভূত এফএম এর পেজ, সেখানেও কিন্তু কম না, অনেকেই অনেকভাবে আমাদের এখানে লিখছেন এবং আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। তার মধ্যে রয়েছেন আমি মাইনুল হোসেন, চিটাগং থেকে লিখছি, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি সুজান খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। আমি চাই দুরন্ত কিয়াস, এছাড়া আমাদের সাথে মেহেদি সহ আরো অনেকে আমাদের এই পেজটিতেও কিন্তু রয়েছে। এই পেজ থেকে প্রচুর SMS আমরা পড়েওছি একটু আগে। আর এছাড়াও আমাদের SMS করছেন অনেকে, এবং SMS করছেন আমাদেরকে মহিন ময়মনসিং থেকে, বাপ্পি আমাদের SMS করছেন ফ্রম খুলনা, এছাড়াও ইমতিয়াজ করিম চুয়াডাঙ্গা থেকে আমাদের SMS করছেন ফিরোজ ওয়াবদা খুলনা থেকে। লাস্ট স্টোরিটা অনেক ভালো লেগেছে। ইমতিয়াজ করিম আমাদের সাথে আছেন, রায়ান গুলশান থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন ফিরোজ, এছাড়া আমাদের সাথে রয়েছেন সঞ্জিদা ঢাকা থেকে, তুষার আমাদের সাথে রয়েছেন ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে, এছাড়া আমাদের সাথে AKS আহনাফ আমাদের সাথে আছেন, শিশির আমাদের নরসিংদী থেকে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। আমার SMS পড়েন না, কারণ আপনার নামই লেখেননি, আপনার SMS কিভাবে পড়বো ভাই। SH আবরার আমাদের লিখেছেন হাজারিবাগ থেকে। এছাড়া আমাদেরকে জিলান SMS করেছেন আমাদেরকে কবির, আমাদের সাথে SMS করেছেন আরাফ উত্তরা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তিমাত পুলিশ লাইন ময়মনসিং থেকে, আমাদের সাথে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে। তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। SMS যারা করেছেন অনেক 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 থ্যাঙ্কস। যারা আমাদেরকে
এতক্ষণ ধরে উৎসাহ দিয়েছেন বা মানে SMS করেননি বাট আমাদেরকে শুনেছেন, তাদেরকে থ্যাঙ্কস। যারা শোনেননি বাট আগামীতে শুনবেন বলে ঠিক করেছেন, তাদেরকেও অনেক 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 থ্যাঙ্কস। আমি যাবার আগে শুধু কয়েকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের এই হ্যালোইনের মাসে আমরা কি স্পেশাল করতে পারি সেই জন্য আমাদেরকে জানান, সাজেস্ট করুন। আপনাদের সাজেশন আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমাদের ইমেইলের মাধ্যমে বা আমাদেরকে ফেসবুকের মাধ্যমে আপনারা জানিয়ে দিন সেটি যে কি করতে পারি আমরা এই হ্যালোইনে, যেহেতু এটা আপনাদের শো। সো আপনাদের মতামত খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনারা চিন্তা করুন, ভাবুন, আজকে কালকে 2 দিন, তারপর থেকে জানান, কোনো সমস্যা নেই। এবং আপনাদের কথা চিন্তা করে তারপরে আমরা সেই সিদ্ধান্ত নিব। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে একটু আগে আমি যে ইমেইলটা পড়ছিলাম সেটা চিন্তা করুন যে আপনি শুয়েছেন এক জায়গায়, হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙলো, আপনি দেখলেন যে আপনার ঘরের সমস্ত দরজাগুলো চেঞ্জ হয়ে গেছে। আপনি যে দরজাগুলোর দিকে তাকিয়ে আছেন সেই দরজাগুলো আসলে আপনার ঘরের দরজা না, এই দরজাগুলোর সাথে আপনি পরিচিতই না। আপনি আপনার দেখলেন যে আপনার যে বিছানায় আপনি শুয়েছিলেন সেই বিছানার সাথে আপনি পরিচিত না। আপনার সঙ্গে যদি কেউ ঘুমায়, তাহলে আপনি দেখলেন আপনার পাশে যে শুয়ে আছেন তিনি আপনার পরিচিত না। এবং আপনি যখন দরজা খুলে বেরোলেন, অনেক কষ্টে যখন নিজের দরজা খুলে বেরোলেন, তখন দেখলেন যে বাইরে সবকিছু আবার স্বাভাবিকই রয়েছে। বাইরে মাঝখানের মুহূর্তে আপনি কোথায় ছিলেন? আজকে হঠাৎ যদি ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে মাঝরাতে হঠাৎ চোখ মেলেন আর দেখেন আপনি আপনার ঘরে না, অন্য কোনো জায়গায়, কেমন লাগবে? এই চিন্তা আপনি যখন করছেন, ঠিক সেই মুহূর্তে আমি শেষ করছি ভূত FM। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলফিল থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।